লাইটটা একটু পিছনে দেবো একটু। ঠিক আছে, নো প্রবলেম। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? শিলা দাস, জি ভালো আছি। আপনি কেমন আছেন? সময় নেব আর 2 মিনিট। হ্যাঁ, আর 2 মিনিট সময় নেব। 2 মিনিট সময় নিয়ে আমরা শুরু করব। নোটিফিকেশন আসে না, নোটিফিকেশন সাইন অফ করে রাখছেন। নোটিফিকেশন অফ করে রাখলে কিভাবে যাবে? নোটিফিকেশন অন করেন, চলে যাবে, সমস্যা নাই। কোনো সমস্যা নাই। যারা আপনারা পেছনে আছেন, আগে ভিডিও পিছনেরগুলো দেখে দেখে আস্তে আস্তে আগান। একবারে এত প্রেশার নেই, আর কিছু নাই। একবারে ভালোভাবে করে ফেলবেন, যেন প্রিপারেশন একবার, সারা জীবন তো আর প্রিপারেশন নিতে থাকবেন না। প্রিপারেশন যেন একবারেই হয়ে যায়। গণিত নিয়ে যেন আর কারো কাছে দৌড়াদৌড়ি করা না লাগে। জি আচ্ছা, হ্যাঁ আমি আর 50 সেকেন্ড সময় নিব, তারপর আমরা শুরু করে দিব। জি এনামুল হক রাসেল, জি ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আজকে ত্রিভুজ খতম। হ্যাঁ ত্রিভুজ খতম মানে ত্রিভুজের আরেকটু অংশ আছে, ওইটা শেষ করে আমরা শুরু করব চতুর্ভুজ। আজকেই চতুর্ভুজ শুরু করব। ওকে। তো অনেকে আমাকে বলছেন যে আর কত পড়বো, আর কতই করবো, এগুলো বলবেন না প্লিজ। আমি আগেই বলছি যে আমি যা পড়াবো সব একবারে কমপ্লিট হয়ে যাবে, একবারে। তাহলে এই যে আবার যদি আমি যদি এখন আপনাদেরকে অল্প অল্প ভাষা ভাষা করে পড়াই না, তাহলে আপনাকে আবার কারো কাছে দৌড়াতে হবে, পিছনে কারো পিছনে পিছনে আবার দৌড়াতে হবে, ওই যতটুকু পড়াবো না ততটুকু নিয়ে। আমি চাই না যে আপনি এই অঙ্ক নিয়ে আর কারো কাছে দৌড়ান। ঠিক আছে, আমি চাই যে একবারে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখন না করতে হলে পরে করবেন। জি শুরু করে দেবো এখনই। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করে দিই। যারা জয়েন করেছেন করেছেন। আর 12-13 তারিখের পরে আমি আপনাদেরকে, বা 15 তারিখের পরে, যারা 41-এর জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন, যে অনেকেই করেছেন যে আমাদেরকে বিন্যাস সমাবেশ এবং সেট, হ্যাঁ বিন্যাস সমাবেশ সেট যেন একটু তাড়াতাড়ি করে দেওয়া হয়। তো আমি 1 সপ্তাহ টানা ক্লাস দেবো বিন্যাস সমাবেশ আর সেটের উপর, সমস্যা নেই। ঠিক আছে, 1 সপ্তাহ টানা ক্লাস দেবো বিন্যাস সমাবেশের উপর, বিন্যাস সমাবেশ সেটের উপর। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আকিব ভাইয়া। হ্যাঁ কোর্স শেষে গ্রুপটা থাকবে অনেকদিন, এই কথাটা বলতে বলতে আমি অনেকবার বলছি। রাইসুল ভাইয়া, কোর্স শেষে 41তম রিটেন পর্যন্ত অন্তত থাকবে, হ্যাঁ টেনশন করবেন না। আচ্ছা আবার বলছি, বিন্যাস সমাবেশ নিয়ে অনেকে অনেক প্রশ্ন, বিন্যাস সমাবেশ সেট কবে করাবেন কবে করাবেন, আমাকে অনেকে প্রশ্ন করেন। কোনো সমস্যা নাই। আমি 15 তারিখের পরেই, ঠিক আছে, যখন আমি বিন্যাস সমাবেশ আর সেট শুরু করবো, টানা টানা ক্লাস চলবে। 7 দিন বা 8 দিন টানা ক্লাস চলবে। 41তম প্রিলি যারা দিচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা ক্লাস দিলাম, সমস্যা নেই। ওকে শুরু করি আমরা। আজকে আমরা করব হচ্ছে, জি আমরা আজকে শুরু করব হচ্ছে ত্রিভুজের সাদৃশ্যতা। আবার বলছি ত্রিভুজের, আগে পড়ছি গতদিন পড়ছি কিন্তু ত্রিভুজের সর্বসমতা, আর আজকে বলবো হচ্ছে ত্রিভুজের সাদৃশ্যতা। ঠিক আছে, ত্রিভুজের সাদৃশ্যতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিভুজের সাদৃশ্যতা, ত্রিভুজের সাদৃশ্যতা, সিমিলারিটি,
আচ্ছা, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, সিমিলারিটি সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের সাদৃশ্যতা, মনোযোগ দেন, সাদৃশ্যতা। আর আগে প্রশ্ন হচ্ছে কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে সর্বসমতা। সর্বসমতা এক জিনিস, সাদৃশ্যতা আর এক জিনিস, ভালো করে বোঝেন। সাদৃশ্যতা আর একটা প্রশ্ন হচ্ছে সর্বসমতা, পার্থক্য বোঝেন। পার্থক্য না বুঝলে কিন্তু ব্যাপক সমস্যা। পরীক্ষার হলে আসছে সাদৃশ্যতা, আপনি সদৃশ্যতা দিয়ে চলে আসছেন, বা সর্বসমতা আসছে সাদৃশ্যতার কনসেপ্ট দিয়ে চলে আসছেন। এই দুইটা আলাদা জিনিস, সাদৃশ্যতা এক জিনিস, সর্বসমতা আর এক জিনিস, ঠিক আছে? এখন আমরা দেখবো যে কোনগুলা মানে সদৃশ ত্রিভুজ বলতে কি বোঝায়, আর সর্বসমতা, ত্রিভুজের সর্বসমতা বলতে তো আমরা বুঝে গেছি কতদিন। আচ্ছা, সদৃশ সাদৃশ্যতা বোঝেন। ধরেন দুইটা ত্রিভুজ, এই যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি, আর একটা ত্রিভুজ আছে ডি বি ই এফ, ডি ই এফ একটা ত্রিভুজ। আচ্ছা, তাহলে দেখেন এবিসি একটা ত্রিভুজ, ডিইএফ একটা ত্রিভুজ। আচ্ছা, এই এবিসি ত্রিভুজের, এই এ কোণের সমান হচ্ছে ডি কোণ। আবার বলছি, কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি। আচ্ছা, এই বি কোণের সমান হচ্ছে কোণ ই কোণ, ঠিক আছে? তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই। আচ্ছা, এই সি কোণের সমান হচ্ছে কোণ এফ কোণ, তার মানে কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। ওকে, আচ্ছা, তাহলে এই তিন কোণ, তার মানে একটা এবিসি ত্রিভুজের, একটা ত্রিভুজের তিনটা অনুরূপ কোণ আর একটা ত্রিভুজের তিনটা অনুরূপ কোণের সমান। এখন অনুরূপ কোণ বলতে কি বোঝায় আমি বলছি, সবকিছু আজকে ক্লিয়ার করে দেব, একদম কোনো সমস্যা নেই। সমান হলে এবং সাথে যদি এই বাহুগুলা, মানে ধরেন এবি বাহুটা এই ডি বাহুর সমান, এবি বাহু ডি বাহুর সমান, এই বিসি বাহু ইএফ বাহুর সমান, আবার এই এসি বাহু ডিএফ বাহুর সমান। যদি তিনটা কোণও সমান হয়, এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণেরও সমান হয়, আবার এই ত্রিভুজের তিন বাহু যদি এই ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে বলে সর্বসম ত্রিভুজ। এই ত্রিভুজ দুটাকে বলে সর্বসম। কি বলে? সর্বসম। এই ত্রিভুজ দুটাকে বলে সর্বসম। এবার বুঝি, তাহলে সর্বসমতা আমরা বুঝে গেছি, এবং সর্বসমতার কিছু কনসেপচুয়াল কন্ডিশন ছিল, সেগুলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা এখন প্রশ্ন হলো যে ঘটনাটা যদি এরকম হয়, ধরেন এবিসি একটা ত্রিভুজ আর এই ডিএফ একটা ত্রিভুজ। আচ্ছা, এই এ কোণ এই ডি কোণের সমান, কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, এই বি কোণ কোণ ই কোণের সমান, কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই, এই সি কোণ কোণ এফ এর সমান, কোণ সি, আচ্ছা কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। তাহলে কিন্তু এই বাহুগুলো, এই বাহু এই বাহুর সমান না, মানে বাহুগুলো সমান না, শুধু কোণগুলো সমান। বোঝেন এবার, মনোযোগ দেন। দুইটা ত্রিভুজের, এই ত্রিভুজের তিনটা কোণ যদি এই ত্রিভুজের অনুরূপ তিনটা কোণের সমান হয়, কিন্তু বাহুগুলো সমান না, এই ত্রিভুজের বাহুগুলো একরকম, এই ত্রিভুজের বাহুগুলো একরকম, তাহলে তারা কিন্তু আর সর্বসম না, তাহলে তারা হচ্ছে সদৃশ ত্রিভুজ। আবার বলছি, তার মানে শুধু কোণ তিনটা যদি, এই ত্রিভুজের তিনটা কোণ যদি এই ত্রিভুজের তিনটা অনুরূপ কোণের সমান হয়, তাহলে এই ত্রিভুজ দুটাকে বলা হচ্ছে সদৃশ, সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজ। আবার বলছি, সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল। তার মানে শুধু কোণগুলো যদি সমান হয়, মাথায় রাখবেন বাহুগুলো সমান হবে না, তিন বাহু সমান হবে না, তাহলে তাকে আমরা বলছি সদৃশ কোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম একটা ত্রিভুজের তিন কোণ, এখানে দেখেন আমি এইভাবে লিখে রাখছি, একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি অনুরূপ কোণের সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ কোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ বলে। বুঝা গেছে? তার মানে
বাহুগুলো সমান হবে না, কিন্তু যদি বাহুগুলো সমান হয় তাও সদৃশ হবে। মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে তিন কোণ যদি সমান হয়, এটা তিন কোণ, এটা তিন কোণের সমান হলে সদৃশ বা সদৃশ কোণী। কিন্তু যদি তিন কোণ সমান হয় আবার তিন বাহু যদি সমান হয় তাহলে সেটা সর্বসম। এই দুটা ত্রিভুজ কি সর্বসম এবং সদৃশ। আবার বলছি, তার মানে তিন কোণ যদি সমান হয় তাহলেই সদৃশ ত্রিভুজ হবে। তিন কোণ সমান হলেই সদৃশ ত্রিভুজ বা সদৃশ কোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে তিন কোণের সাথে যদি তিন বাহু সমান হয় তাহলে কি সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজ হবে না? অবশ্যই হবে। সদৃশ কোণী সদৃশ হবে, সাথে সর্বসমও হবে। বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা, তাহলে আমি আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা ত্রিভুজের তিনটা কোণ যদি আরেকটা ত্রিভুজের অনুরূপ তিনটা কোণের সমান হয় তাহলে আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের অনুরূপ তিনটা কোণের সমান হলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে বলবো সদৃশ ত্রিভুজ বা সদৃশ কোণী ত্রিভুজ। আর যদি এই ত্রিভুজের তিন কোণের সমান হয়, আবার এই তিন বাহু যদি এই তিন বাহুর সমান হয় তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম। সদৃশ তো হবেই, আবার সর্বসমও হবে। তার মানে কি বলেন তুমি সেটা? তার মানে সর্বসম হলে তো সদৃশ হবেই, বাট সদৃশ হলেই সর্বসম হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে সদৃশ হওয়ার জন্য শুধু তিন কোণ সমান হওয়া দরকার, আর কোনো শর্তের দরকার নাই। আর সর্বসম হওয়ার জন্য কি করতে হবে? তিন কোণ তো সমান হতেই হবে, আবার তিন বাহুও সমান হতে হবে। এই হলো সাদৃশ্যতা আর সর্বসমতার পার্থক্য। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা সদৃশ ত্রিভুজের শর্ত কি কি হলে সদৃশ হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো অনুরূপ কোণ বোঝে না অনেকেই। অনুরূপ কোণ বোঝে না, এই অনুরূপ কোণ বুঝতে হবে। আচ্ছা, অনুরূপ কোণ বোঝে না কি? অনুরূপ কোণ, অনুরূপ কোণ ও অনুরূপ বাহু এই জায়গাতে বোঝে না অনেকেই বলে কিন্তু অঙ্ক ভুল হয়। আবার বলছি, এই অনুরূপ কোণ অনুরূপ বাহু বোঝে না বলেই কিন্তু অঙ্ক ভুল হয়। ক্লিয়ার করেন অনুরূপ বাহু। আচ্ছা, ধরেন এটা একটা ত্রিভুজ এ বি সি, এইটা একটা ত্রিভুজ ডি ই এফ। বোঝাই যাচ্ছে এটা আর এটা সর্বসম না, সাইজ দেখেও বুঝতে পারছি। আচ্ছা, ধরেন এই কোণ এ, এখানে আমি লিখছি, এখানে কোণের ব্যাপারটা লিখি, কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, মানে এই কোণটা এই কোণের সমান। কোণ বি আর কোণ ই সমান, তার মানে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই। এই কোণ সি এই কোণ এফ এর সমান, তার মানে কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। তাহলে যেহেতু এই ত্রিভুজের হ্যাঁ সকল সর্বসময় সদৃশ, কিন্তু সকল সদৃশ সর্বসম নয় অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সদৃশ ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল। এখন প্রশ্ন হলো অনুরূপ কোণ বলতে কি বোঝায়? এই বাংলাটা একটু লিখে নেবেন, বুঝছেন, কাজে লাগবে। আচ্ছা, অনুরূপ কোণ দুটি সদৃশ কোণী ত্রিভুজের সমান কোণ দুটিকে বলে অনুরূপ কোণ। আচ্ছা, দুটি সদৃশ কোণী বা সদৃশ একই কথা ত্রিভুজের ক্ষেত্রে, শুধু ত্রিভুজের ক্ষেত্রে দুটি সদৃশ কোণী ত্রিভুজের সমান কোণ দুটিকে অনুরূপ কোণ ও অনুরূপ কোণ দুটির বিপরীত বাহুকে অনুরূপ কোণের বিপরীত বাহু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, কিন্তু মনোযোগ দেন। বিপরীত বাহুকে বিপরীত বাহু দুটিকে অনুরূপ বাহু বলা হয়। অনুরূপ বাহু বলে, বোঝার চেষ্টা করেন। জি 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 আচ্ছা, দুটি সদৃশ কোণী ত্রিভুজ, তার মানে অনুরূপ কোণ আর অনুরূপ বাহুর কনসেপ্ট আমরা বোঝাচ্ছি। ওই যে বারে অনুরূপ কথাটা আসবে, অনুরূপ কথাটা বারে আসবে এই জন্য। হ্যাঁ, দুটি সদৃশ কোণী ত্রিভুজের সমান কোণ দুটিকে অনুরূপ কোণ বলে। মানে যে দুইটা কোণ সমান সেই কোণ দুটাকে বলা হচ্ছে অনুরূপ কোণ।
যেমন এ কোণের সমান কি কোণ বি কোণ, তার মানে এই এ কোণের অনুরূপ কোণ হলো বি, ব্যাস। বি কোণ আর ই কোণ সমান, তাহলে এই বি কোণের অনুরূপ কোণ হচ্ছে ই কোণ। ক্লিয়ার? এই সি কোণ আর এফ কোণ সমান, তাহলে সি কোণের অনুরূপ কোণ হচ্ছে এফ কোণ। ওকে, তার মানে যে বলছে না দুটি সদৃশকোণী ত্রিভুজের সমান কোণ দুটিকে বলে অনুরূপ কোণ। সমান কোণ দুটিকে মানে যে দুইটা কোণ সমান তাদেরকে আমরা বলছি কি অনুরূপ কোণ। আর এই অনুরূপ কোণের বিপরীত বাহু দুটি হলো অনুরূপ বাহু। এইবার মনোযোগ দিলে বিপরীত অনুরূপ বাহুর বিষয়টা বোঝেন। তাহলে এখানে অনুরূপ কোণ কে? এ আর ডি। এ আর ডি অনুরূপ কোণ। তাহলে এ কোণের অনুরূপ কোণ কে? এ কোণের অনুরূপ কোণ হচ্ছে ডি। তাহলে এ কোণের বিপরীত বাহু কে? এ কোণের বিপরীত বাহু হলো বিসি। আর ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ। তার মানে এই এই অনুরূপ কোণ দুইটার যে বিপরীত বাহু দুইটা, এই বিপরীত বাহু দুইটা হলো অনুরূপ বাহু। তার মানে এই এ কোণের বিপরীত বাহু যেহেতু বিসি, তাহলে এই বিসি বাহুর অনুরূপ বাহু হলো এই ডি কোণের বিপরীত বাহু। কেন? এই অনুরূপ কোণ দুইটার যে বিপরীত বাহু দুইটা তারা হলো অনুরূপ বাহু। কোণ তিনটা সমান হলে সবাই সবার অনুরূপ বাহু, এটা ধরা যাবে, কোনো প্রবলেম নেই। এটা জেনারেল কেস। কোনটা জেনারেল কেস? হচ্ছে সবগুলোকে আলাদা আলাদা ধরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলছি আমি ওইগুলোতে আসছি ভাই, একটা একটা করে সবগুলোতে আসবো, কোনো প্রবলেম নেই। তাহলে এ কোণ আর এ কোণের অনুরূপ কোণ ডি কোণ, মানে যে কোণ দুইটা সমান তারা হলো অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ দুইটার যে বিপরীত বাহু তারা হলো অনুরূপ বাহু। তাহলে এ কোণের অনুরূপ কোণ কে? এ আর বি সমান, তার মানে এ কোণের অনুরূপ কোণ ডি। তাহলে এ কোণের বিপরীত বাহু এটা, ডি কোণের বিপরীত বাহু এটা, অর্থাৎ এই বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ। ওই যে অনুরূপ কোণ দুইটার বিপরীত বাহু দুইটা হলো অনুরূপ বাহু। আচ্ছা, তাহলে এবার বলতো এই দুইটা কোণের ক্ষেত্রে অনুরূপ বাহু কে? কোণ বি আর কোণ ই সমান। তাহলে কোণ বি, এই কোণটা, এই যে কোণ বি, এই যে কোণ বি আর কোণ ই সমান। তাহলে কোণ বি এর অনুরূপ কোণ হচ্ছে কোণ ই। তাহলে বি কোণের বিপরীত বাহু হলো এটা, আর ই কোণের বিপরীত হলো এটা, অর্থাৎ এই বাহু আর এই বাহু হচ্ছে অনুরূপ বাহু। ওই যে অনুরূপ কোণের বিপরীত বাহু দুইটা অনুরূপ বাহু, তার মানে এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডিএফ। এই অনুরূপ বাহু ভালো করে বুঝতে হবে। এবার দেখেন কোণ সি, এই যে কোণ সি আর এফ সমান, কোণ সি আর এফ সমান। তাহলে কোণ সি, এই কোণ সি আর এই কোণ এফ সমান। তাহলে এই সি কোণের অনুরূপ কোণ হচ্ছে কোণ এফ। তাহলে সি কোণের বিপরীত বাহু এটা, আর এফ কোণের বিপরীত বাহু এটা, অর্থাৎ এই এবি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডি। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা কি বোঝা গেছে? ক্লিয়ার না বিষয়টা? জি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? এখানে আমাদের একটু ছোট্ট করে জিনিসটা লিখে নিব যে এই ত্রিভুজের ক্ষেত্রে এ কোণের, আচ্ছা আমি তাহলে কিভাবে লিখবো জিনিসটাকে একটু সাজায় লিখি। জি, এই কনসেপ্টটা না বুঝলে কিন্তু আজকের পড়া কিছুই বুঝবেন না, যে অনুরূপ বাহু যদি না বুঝেন। বারে বারে বলছি, তাহলে আমি একটু সাজায় সুন্দর করে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে চিত্রে, এই চিত্রে কোণ এ ও কোণ ডি অনুরূপ। এই যে কোণ এ আর কোণ ডি অনুরূপ, কেন আমি কি বলছি যে এই সমান কোণ দুইটাকে বলে অনুরূপ কোণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোণ এ আর কোণ ডি হলো অনুরূপ। অতএব অতএব কোণ বাহু দুটো অনুরূপ। এ কোণের বিপরীত বাহু এটা, আর ডি কোণের বিপরীত বাহু এটা। তাহলে ওই যে অনুরূপ কোণের বিপরীত বাহু দুটো হলো অনুরূপ বাহু। তাহলে এই অনুরূপ কোণ দুটোর বিপরীত বাহু এটা আর এটা। তাহলে বিসি, তাহলে কি বলবো? বিসি ও এই ইএফ, এই যে বিসি আর হচ্ছে ইএফ, ইএফ হচ্ছে অনুরূপ বাহু। ওকে, এটা হলো 1 নাম্বার পয়েন্ট গেল। এবার 2 নাম্বার পয়েন্টে বলেন তো কে? কোণ বি আর কোণ ই অনুরূপ। কোণ বি ও কোণ ই হচ্ছে অনুরূপ। অতএব এই বি কোণের বিপরীত বাহু এটা, আর ই কোণের বিপরীত বাহু এটা, তার মানে এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে এটা। তার মানে এসি বাহুর অনুরূপ বাহু, এসি ও ডিএফ অনুরূপ বাহু। ব্যাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 3 নাম্বার পয়েন্টে আমরা আসছি। এই কোণ সি আর কোণ এফ হচ্ছে অনুরূপ। তাহলে কোণ সি ও কোণ এফ অনুরূপ কোণ। তাহলে সি কোণের বিপরীত বাহু এটা, আর এফ কোণের বিপরীত বাহু এটা। তাই বিপরীত বাহু দুটো, অনুরূপ কোণের বিপরীত বাহু দুটো হচ্ছে অনুরূপ বাহু। আচ্ছা, তার মানে এবি বাহুর অনুরূপ বাহুকে ডিএফ। তাহলে এবি ও ডিএফ অনুরূপ বাহু। এই 3টা পয়েন্ট আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখা মানে বুঝে বুঝে, ঠিক আছে? এবং আমি একটু পরে যখন অঙ্কগুলো করাবো তখন আপনি বুঝবেন। এবার আমি থিওরি লিখবো এক একটা করে, এবং এই থিওরিগুলোর অ্যাপ্লিকেশন মানে অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম থিওরিতে আমরা আসছি।
মুছে দিচ্ছি এটা। এক নাম্বার থিওরি নাম্বার 1। আচ্ছা, অনুরূপ 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 মানে হচ্ছে সমান সমান। আমরা যেটা সাদৃশ্যতা, দুইটা ত্রিভুজ যদি সদৃশ ত্রিভুজ হয়, ধরেন ত্রিভুজ এ বি সি আর হচ্ছে ত্রিভুজ ডি ই এফ, এরা যদি সদৃশ হয়, সদৃশ বা সদৃশকোণী ত্রিভুজ, তাহলে এই দুটার মধ্যে কি চিহ্ন দিতে হবে দেখেন, একটু দেখেন। তাহলে ত্রিভুজ এ বি সি আর হচ্ছে ত্রিভুজ ডি ই এফ, এদের মধ্যে এই চিহ্ন থাকলে বুঝবেন যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ বা সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে? হ্যাঁ, এগুলো শীটে নাই ভাই, এই জন্যই তো বারবার বলছি লিখে নিতে হবে, শীটে নাই। আচ্ছা, বিপরীত কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। একটু প্রথমে ক্লাসে অনেকক্ষণ বুঝাইছি, তো আবার ধরুন ওখানে আসবো, বারবার অঙ্ক করার সময় আসবো, তখন বুঝে যাবেন। এই যে দুইটা ত্রিভুজের মাঝখানে এই চিহ্ন থাকলে এটা হচ্ছে সদৃশকোণী বা সদৃশ ত্রিভুজ, বুঝা গেছে? আচ্ছা, এই চিহ্ন থাকবে। আর এই যে সমান সমান দিয়ে আবার এই চিহ্ন থাকলে হচ্ছে সর্বসম। পার্থক্য বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার থিওরি নাম্বার 1 এ যাচ্ছি আমরা। এক নাম্বার থিওরি নাম্বার 1, থিওরি নাম্বার 1 লিখবেন, দুটি সদৃশ ত্রিভুজের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। আচ্ছা, অনুরূপ কোণগুলো সমান এবং বাহুগুলোর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি, আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কি বলছে? দুইটি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। হ্যাঁ, সদৃশ ত্রিভুজ হলে তো অনুরূপ কোণগুলো সমান হবেই, এবং ওই ত্রিভুজ দুইটার বাহুগুলোর অনুপাত সমান। হ্যাঁ, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। তাহলে দেখেন, এবার মনোযোগ দিন। প্রথম থিওরির এক্সপ্লানেশন হচ্ছে এরকম। ধরেন এটা এবিসি একটা ত্রিভুজ, ওকে, আর ডিইএফ একটা ত্রিভুজ, হ্যাঁ। আচ্ছা, এবং এরা সদৃশকোণী ত্রিভুজ, সদৃশ বা সদৃশকোণী ত্রিভুজ, সর্বসম না। তাহলে সদৃশকোণী ত্রিভুজের কি সমান হয়? তিনটা কোণ সমান হয়। তাহলে কোন তিনটা কোণ? অনুরূপ তিনটা কোণ মানে এই তিনটা কোণের মানে এর সমান একজন, এর সমান একজন, এর সমান একজন। এখন এই কোণের সমান যে, সে হলো এর অনুরূপ কোণ। এই কোণের সমান ওখানে যে, সে হলো এর অনুরূপ কোণ। আর এই কোণের সমান যে, সে হলো এর অনুরূপ কোণ। তাহলে ধরে নিচ্ছি এ কোণের অনুরূপ কোণ ডি কোণ, তার মানে কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, কোণ বি ইজ ইকুয়াল টু কোণ সি। দুই নাম্বার দাগ দিচ্ছি, দুইটা দাগ দিচ্ছি মানে এই কোণের সাথে এই কোণ ম্যাচ করছে। তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই, আর এই যে কোণ ই সি ইজ ইকুয়াল টু কোণ এফ, তাহলে কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। এবার মনোযোগ দেন প্লিজ। তাহলে কি বলছে? দুটি সদৃশ ত্রিভুজের কোন নোটেশন ভাই? কোন নোটেশন? এই যে এই নোটেশন কি? আপনি কোন নোটেশনের কথা বলছেন? এটা দুটো সদৃশ ত্রিভুজের মাঝখানে এই চিহ্নই থাকবে, এই চিহ্ন, সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজের মধ্যে এই চিহ্ন থাকবে। আচ্ছা, তাহলে এবার দেখেন, এদের মধ্যে ইকুয়ালি থাকবে ভাই, অনুরূপ কোণগুলোর মধ্যে ওই চিহ্ন থাকবে না। দুটো সদৃশ ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ, মানে এদের মধ্যে এই চিহ্ন থাকবে। কোণ তো সদৃশ হয় না, একটা বড় আর একটা ছোট কেন? আপনি কেবল জয়েন করছেন ভাইয়া? মিজানুর রহমান, আপনি কেবল জয়েন করেছেন? একটা ছোট একটা বড় হলে তো, আমি তো বলি না যে ছোট বড় হওয়া যাবে না। ছোট বড় হলে সমস্যা কি? ছোট বড় হলে সর্বসম হবে না, কিন্তু সদৃশ হবে। সদৃশের জন্য ছোট বড় ব্যাপার না, কোন তিনটা সমান হতে হবে। ঠিক আছে? ছোট একটা বড় একটা কেন?
যারা পরে জয়েন করবেন তারা আগের অংশ না দেখে কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমি আমার মতো কন্টিনিউ করি। আপনি পরে জয়েন করেছেন মেবি। আচ্ছা, বোঝায় অন্যরা বুঝছেন তো? এরিয়া এক হবে কেমনে? এটা একটু ছোট, এটা বড়, এরিয়াতে এক হওয়ার কোনো সুযোগ নাই। এরিয়া এক হবে যদি এই ত্রিভুজের কি হয়, তিনটা কোণ সমান হয়, তিনটা বাহু সমান হয়, তখন সর্বসম হবে, এরিয়া এক হয়ে যাবে। এরিয়াতে এক হবে না। বাহু ছোট বড়, বাহু ছোট বড় হলে তো প্রবলেম নাই, কোণ সমান হতে হবে। শুধু কোণ তিনটা সদৃশ কোণী বা সদৃশ হতে হলে বাইরে আমি ঠিক বুঝলাম না, 2 নাম্বার 3 নাম্বার আপনি কি যে বলছেন, আমি আমি আপনার কথা বুঝতে পারছি না। আফসানা মিমি, আপনার কথা আমি বুঝতে পারছি না। 2 নাম্বার 3 নাম্বার পয়েন্টের সাথে এর সম্পর্ক কি? দুটা ত্রিভুজ সদৃশ কিনা, তখন তো আমি এই পয়েন্টের মাঝখানে আমি এখানে এই চিহ্ন দিছি, মানে সেপারেট করছি যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান। আচ্ছা ঠিক আছে, অনুরূপ বাহু, অনুরূপ 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 বাহু। আচ্ছা, এ বাহু আর ও বাহু অনুরূপ, ঠিক আছে, আমি সমান চিহ্ন দেইনি। আচ্ছা যাই হোক, আচ্ছা বোঝার চেষ্টা করেন। আমি বলছি যে ত্রিভুজ সদৃশ আর সর্বসময় এক না, এই কনসেপ্টটা আগে বোঝেন। সদৃশ মানে হচ্ছে শুধু তিনটা কোণ, এর তিনটা কোণ এর তিনটা অনুরূপ কোণের সমান হবে। বাহু সমান হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বাহু সমান হলেও প্রবলেম নাই, সেটাও হবে, কিন্তু কোণ তিনটা সমান হতে হবে সদৃশ হতে হলে। আর যেটা বলছেন যে বাহু সমান হবে, বাহু এটা তিনটা বাহু, এটা তিনটা বাহু সমান হবে, তাহলে সদৃশও হবে সর্বসমও হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার দেখেন এ কোণ, তাহলে এ কোণ কার সমান? ডি কোণের সমান। তাহলে এ কোণের অনুরূপ কোণ ডি কোণ। বি কোণ কার সমান? ই কোণের সমান। তাহলে বি কোণের অনুরূপ কোণ ই কোণ। সি কোণ কার সমান? এফ কোণের সমান। তাহলে সি কোণের অনুরূপ কোণ এফ কোণ। বুঝা গেছে? আচ্ছা এখন প্রশ্ন, এই যে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, ভাই সমান, আগে বোঝেন, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, এই জন্য মাঝখানে ইকুয়াল সাইন দিছি, কারণ এই অনুরূপ কোণগুলো সমান। বুঝা গেছে? এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। ভাই অনুরূপ বাহুগুলো সমান না, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, ঠিক আছে? আচ্ছা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এবার বলেন অনুরূপ বাহু, তাহলে বলেন এই এ কোণ আর ডি কোণের ক্ষেত্রে যদি চিন্তা করেন, এ এই এ কোণ আর ডি কোণ সমান না, তাহলে এ কোণের অনুরূপ কোণ হচ্ছে ডি, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, আর এই ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ। তার মানে এই বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, ঠিক আছে? বিসি বাহুর আর অনুরূপ বাহু হচ্ছে কি? ইএফ। কেন বলছিলাম? এই অনুরূপ কোণ দুইটার বিপরীত বাহু দুইটাকে বলে অনুরূপ বাহু। এই অনুরূপ বাহু দুইটার অনুপাত সমান, অর্থাৎ অনুরূপ বাহু দুইটার অনুপাত মানে এই বিসি ডিভাইডেড বাই ইএফ। ভাই বোঝেন, এটা এ কোণ আর ডি কোণ সমান, তাহলে এ কোণের বিপরীত বাহু বিসি আর ডি কোণের বিপরীত বাহু ইএফ। এই অনুরূপ কোণ দুইটার, এ কোণ আর ডি কোণ তো অনুরূপ কোণ, সমান কোণ দুইটাকে বলে অনুরূপ কোণ, আর এই অনুরূপ কোণ দুইটার বিপরীত বাহু দুইটাকে বলে অনুরূপ বাহু। এই অনুরূপ বাহুগুলার, এই অনুরূপ বাহু দুইটার অনুপাত সমান। তার মানে এই এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এই অনুরূপ বাহু দুইটার বিপরীত সরি অনুপাত এটা। ক্লিয়ার? এবার তাকান, এইটাকে নাম তো বি আর ই, তাহলে বি কোণ আর ই কোণ সমান, তার মানে এই বি কোণের অনুরূপ কোণ ই কোণ, রাইট? বি কোণের অনুরূপ কোণ ই কোণ, তার মানে বি কোণের বিপরীত বাহু এইটা আর ই কোণের বিপরীত বাহু এইটা। আর এই অনুরূপ কোণ দুইটা আর এই বিপরীত বাহু দুইটাকে বলে অনুরূপ বাহু। তাহলে এইটা আর এইটার অনুপাত মানে এসি আর ডিএফ এর অনুপাত মানে এসি ডিভাইডেড বাই ডিএফ, এটা সমান। মানে বলছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলো সমান হতেও পারে নাও পারে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। কনসেপ্ট বোঝে নাকি? ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এই 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 দুইটা কোণ নেন, তাহলে এই সি কোণ আর এফ কোণ সমান, মানে সি কোণের মান আর এফ কোণের মান সমান, অর্থাৎ এই সি কোণ আর এফ কোণ অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে সি কোণ আর এফ কোণ হচ্ছে অনুরূপ কোণ, সমান সমান কোণ দুইটাকে বলে অনুরূপ কোণ। আর এই অনুরূপ কোণ দুইটার যে বিপরীত বাহু, এটা বিপরীত বাহু, এই দুইটাকে বলছে অনুরূপ বাহু।
তার মানে এবার সি কোণের বিপরীত বাহু এটা, আর এই এফ কোণের বিপরীত বাহু এটা, তার মানে এইটার অনুপাত সমান হবে। তার মানে এবার এ বি ডিভাইডেড বাই ডিএফ সরি ডি এটা সমান, এইটা হলো শর্ত ভাই, এইটা হলো শর্ত, সদৃশ ত্রিভুজের শর্ত এটা, তিনটা কোণ সমান হবে আর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ রিলেশন। তাহলে দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় বা সদৃশ কোণই হয়, তাহলে তাদের কোণ তিনটা তো এই তিনটা, এর তিনটা কোণ এর তিনটা অনুরূপ কোণের সমান হবে। ত্রিভুজের সাইজ এক হতেও পারে নাও পারে ভাই, বাহুগুলো এক হবে কি, বুঝা গেছে আমার কথা কি বুঝছেন? আচ্ছা, আর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, অনুরূপ বাহুগুলো সমান হবে না, হতেও পারে হলে সেটা সম হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, বুঝা গেছে সেটা, কিন্তু অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তার মানে এই ত্রিভুজের একটা বাহু আর এই ত্রিভুজের একটা বাহু, এই ত্রিভুজের এই বাহুর অনুরূপ যে বাহু এটার সাথে তার অনুপাত নিতে হবে, এটার সাথে আপনি যে কোনটার অনুপাত নিতে পারবেন না, এই বাহুর সাথে যে কোনটার অনুপাত নিতে পারবেন না, এই বাহুর সাথে কোনটার অনুপাত নেবেন? এনবিডি জি, আমার কথা কি বোঝা গেছে? আপনাকে ক্লিয়ার হয়েছে বিষয়টা? আবার বলছি, সদৃশ দুইটা সদৃশ ত্রিভুজের তিনটা মানে এইটা তিনটা কোণ এটা তিনটা কোণের সমান, অনুরূপ তিনটা কোণের সমান, এবং এই এই ত্রিভুজের আর এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন প্রশ্ন হচ্ছে এই বাহুর অনুরূপ বাহু এখানে কোনটা? সবাই না কিন্তু, এই বাহুর অনুরূপ বাহু এখানে কোনটা? তাহলে এই বাহুর সাথে এই বাহুর বিপরীত কোণ এটা, তার মানে এই কোণের অনুরূপ কোণ বি, তাহলে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু দুইটা হলো অনুরূপ বাহু। আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? এখানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, আবার বলছি খুব গুরুত্বপূর্ণ, আর সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ বাহুগুলো সমান, সর্বসম হলে এই অনুরূপ এর বাহু এর তিনটা বাহু এর তিনটার অনুরূপ বাহুর সমান, আর এখানে বলছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান যদি সেটা সদৃশ হয়। এই হলো সাদৃশ্যতা আর সর্বসমতার পার্থক্য, অনেকে এই জিনিসটা বোঝে না। সর্বসম মানে অনুরূপ বাহুগুলোই সমান, মানে এই বাহুর সাথে এই বাহু সমান, মানে সর্বসম হলে এ বি আর ওই ডি সমান, এই বাহু দুইটাই সমান। আর সাদৃশ্যতার ক্ষেত্রে এই বাহু আর এই বাহুর অনুরূপ বাহুর যে অনুপাত, আবার এই বাহু আর এই বাহুর যে অনুরূপ বাহুর অনুপাত, এই বাহু আর এই বাহুর যে অনুরূপ বাহুর অনুপাত, এই অনুপাতগুলো সমান। আশা করি বুঝছেন। না, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান না হলে কি করে সাদৃশ্য? সাদৃশ্যতার শর্তই তো এটা, সাদৃশ্যতার শর্তই তো এটা। আচ্ছা, এখানে এ এর অনুরূপ কোণ ডি কি করে বুঝবেন? এখানে আমি ধরে নিছি অঙ্কে দেওয়া থাকবে, অঙ্ক করানোর সময় আরো ক্লিয়ার হবে, আপনারা বুঝেন। উনি একটা ভালো প্রশ্ন বলছেন, বহেমিয়ান, হ্যাঁ, উনি বলছেন যে এ কোণের অনুরূপ কোণ ডি কি করে বুঝবো? আমি তো ধরে নিছি, কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, ধরেন একটা 70 ডিগ্রি দেওয়া আছে, ওখানে আর একটা চিত্রে 70 ডিগ্রি দেখে আপনি বুঝতে পারবেন। আমি অঙ্ক করার সময় বোঝাবো, কোনো প্রবলেম নাই। আশা করি আপনারা থিওরি বুঝছেন। 1 নাম্বার থিওরি গেল, 2 নাম্বার থিওরি, 2 নাম্বার থিওরিটা আরো ইম্পর্টেন্ট। জি, যারা আজকে জয়েন করছেন, গত ক্লাসে জয়েন করেন, তারা তো বুঝবেন না, তারা একদিন যদি ক্লাস করেন আরেকদিন করেন না, তাহলে তো হবে না ভাই, আপনাকে ক্লাস করে আসতে হবে, এভাবে ক্লাস করলে আপনি পারবেন না, এটাই স্বাভাবিক ঘটনা। আচ্ছা, 2 নাম্বার থিওরিতে আসেন, থিওরি নাম্বার 2। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। জি, আচ্ছা, আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ, প্রথমটা আর এটা থেকে অঙ্ক পরীক্ষাতে বেশি আসছে। হ্যাঁ, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত
তাদের তাদের মানে কাদের, ওই 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 ত্রিভুজ দুইটার যে কোনো দুই অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি বলছে আমরা দেখি। ধরেন এবিসি একটা ত্রিভুজ, এই ডিইএফ একটা ত্রিভুজ। এবার কি বলছে, এই দুটি সদৃশ ত্রিভুজ, ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ হতে হবে, তাহলে এই উপপাদ্য প্রযোজ্য বা এই ক্ষেত্র মানে কি বলে থিওরি প্রযোজ্য। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, মানে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলের অনুপাত তাদের মানে এই ত্রিভুজ দুইটার যে কোনো দুই অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। অনুরূপ বাহুর বর্গ মানে কি, অনুরূপ বাহুগুলোর স্কয়ার, অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। আচ্ছা, এবার বুঝুন। তাহলে আমরা ধরে নিচ্ছি যে কোণ এ, এই এ কোণ আর এই কোণ ডি সমান। আমি জানি না, ধরে নিচ্ছি, কারণ এ কোণের অনুরূপ কোণ ডি কোণ, কোণ বি এই কোণ ই এর সমান। ঠিক আছে? এই কোণ সি কোণ এফ এর সমান। আচ্ছা, তাহলে কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। ওকে, আমি এটা ধরে নিলাম। প্রশ্নে কিন্তু দেওয়াই থাকবে কোণটা কার সমান। ঠিক আছে? অনুরূপ কোণ মানে সমান যে দুইটা কোণ, এই কোণের এই ত্রিভুজের একটা কোণ ওই ত্রিভুজের যে কোণের সমান, ওইটা হলো তার অনুরূপ কোণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি বলছে, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশ কি করে বুঝলাম? এই দুইটা ত্রিভুজ সদৃশ যেহেতু এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা অনুরূপ কোণের সমান, তার মানে ত্রিভুজ দুইটা সদৃশ। এখন কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, মানে এইটার ক্ষেত্রফল মানে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি, এই যে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ভাগ ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ, ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ, এই যে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলের অনুপাত, এটা কার সমান? যে কোনো দুই অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তবে যে কোনো দুইটা অনুরূপ বাহু নিতে হবে। তাহলে আপনি এখানে দুইটা অনুরূপ বাহু নেন। আচ্ছা, তাহলে এ কোণের অনুরূপ কোণ, দেখেন এ কোণের অনুরূপ কোণ ডি, এ কোণের অনুরূপ কোণ ডি, এ কোণের অনুরূপ কোণ ডি, কারণ এ কোণের বিপরীত এই বাহু আর ডি কোণের এই বিপরীত বাহু, এই দুটো হলো অনুরূপ বাহু। তাহলে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলের অনুপাত এই অনুরূপ বাহু দুটার বর্গ, তার মানে বিসি এর বর্গ, তার মানে বিসি স্কয়ার, ইএফ এর বর্গ মানে ইএফ স্কয়ার, হ্যাঁ এইটার সমান। এই ক্ষেত্রফলের অনুপাত, ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত যে কোনো দুইটা অনুরূপ বাহুর বর্গ, মানে যে কোনো দুই অনুরূপ বাহু। তাহলে আমি এই বাহু আর এই বাহু নিচ্ছি, অন্য দুটা নিলেও হবে, সমস্যা নাই। তাহলে এ আর ডি যেহেতু সমান, তাহলে এ কোণের বিপরীত বাহু আর ডি কোণের বিপরীত বাহু এরা হলো অনুরূপ বাহু, তাহলে এদের বর্গের অনুপাতের সমান। এখানে অনেকে বলে ভাই বিসি স্কয়ার, বর্গ তো পুরোটার উপর, ভাই বিসি স্কয়ার মানে বিসি পুরোটার উপর স্কয়ার, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো কেন, যে কোনো দুই অনুরূপ বাহুর কথা বলছে, তাহলে কেন আমি এই বিসি আর ইএফ নেব? আমি যদি বি আর ই কোণকে সমান, বি আর ই কোণ ধরি, তাহলে বি কোণের অনুরূপ কোণ ই কোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু এটা আর ই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এই বাহু আর এই বাহুর বর্গের অনুপাত দিলে হবে না? হবে। তাহলে এই এসি স্কয়ার ডিভাইডেড বাই ডিএফ স্কয়ার। তবে হ্যাঁ, যে দুইটা বাহু নিব সেই দুইটা বাহু অনুরূপ বাহু হতে হবে, যে কোনো দুইটা নিলেই হবে, কোনো প্রবলেম নেই। তাহলে কি হচ্ছে, তাহলে অন্য দুইটা নিই, তাহলে সি কোণ আর এফ কোণ নিচ্ছি, তাহলে সি কোণ আর এফ কোণ সমান, তাহলে সি কোণের অনুরূপ কোণ এফ কোণ, তাহলে সি কোণের বিপরীত বাহু এটা, এফ কোণের বিপরীত বাহু এটা, তার মানে এই বিপরীত বাহু দুইটার অনুপাত নিলে হবে। তাহলে এটা স্কয়ার মানে এবি স্কয়ার ডিভাইডেড বাই ডিএফ স্কয়ার, সরি ডিই স্কয়ার। আমার কথা কি বুঝছেন? তাহলে এটা হলো ভেরি ভেরি প্রথমটা, আর এটা খুব গুরুত্বপূর্ণ থিওরি আমরা শিখলাম। এই দুইটা দিয়েই কিন্তু অঙ্ক পরীক্ষাতে বেশি আসে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। ওকে, এবার 3 নাম্বার থিওরি যাব, তারপরে আমি অঙ্ক করানো শুরু করব। 3 নাম্বার থিওরির পরে আমরা অঙ্ক করা শুরু করব। মুছে দিচ্ছি। আচ্ছা, 3 নাম্বার থিওরি বলছে, আচ্ছা আমি আগায় বলে দিচ্ছি, ঠিক আছে? আমি আগায় বলে দিচ্ছি, এত লিখতে হবে না। 3 নাম্বার থিওরি হচ্ছে, ধরেন দুইটা সমকোণী ত্রিভুজ, ধরেন এটা একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, দুইটা সমকোণী ত্রিভুজ, এটা তো 90,
এটা তো 90, সমকোণী ত্রিভুজ হলে একটা কোণ তো 90 থাকবেই মাস্ট। হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজ দুইটার এইটা যদি থিটা হয় এবং সত্যি যদি এটাও থিটা হয়, তাহলে এই ত্রিভুজ দুইটা সদৃশ। সমকোণী ত্রিভুজের, আচ্ছা, সমকোণী ত্রিভুজের 3 কোণ সমান হওয়া লাগে না, সমকোণী ত্রিভুজের 2 কোণ সমান হলেই হয়। সমকোণী ত্রিভুজের 2 কোণ সমান হলেই সদৃশ, দুইটা ত্রিভুজ সদৃশ বলা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? একটু আগে আমি বললাম যে এটা 3 কোণ, এটা 3 অনুরূপ কোণের সমান হবে, এখন বলছেন 2 কোণ সমান হলেই হবে। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 2 কোণ ম্যাচ করে গেল, 2 কোণ ম্যাচ করে গেল, শুধু সমকোণী না, যে কোনো ত্রিভুজের 3 কোণ না হলে হবে, 2 কোণ সমান হলেই হবে। 3 কোণ সমান না হলেও হবে, 2 কোণ সমান হলেও হবে, যে কোনো ত্রিভুজ, তাহলে সদৃশ। 2 কোণ সমান হলেও সদৃশ, 3 কোণ সমান হলে তো সদৃশ, 2 কোণ সমান হলেও সদৃশ। আপনারা কি বুঝছেন? 2 কোণ সমান হলেও সদৃশ। না বুঝলে কমেন্ট করবেন যে আমি বুঝতে পারিনি। 2 কোণ সমান হলেই সদৃশ, ত্রিভুজের 3 কোণ সমান হওয়া লাগবে না, 2 কোণ সমান হলেই সদৃশ। কোনো সমস্যা? জি জি জি। আচ্ছা, এবার দেখেন, ধরেন এইটা হলো 50 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। হ্যাঁ, এটা হলো 50 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। এখন আমাকে বলেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এটা যদি 50 এটা 30 হয়, তাহলে 50 30 80, তাহলে এটা 100। এটা যদি 50 এটা 30 হয়, 50 30 80 হলে এটা 100। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি 2 কোণ যদি সমান হয়, তাহলে তৃতীয় কোণটা এমনি সমান হবে, এটা না বললেও প্রবলেম নেই। এই জন্য তাহলে সমকোণী ত্রিভুজের একটা একটা সূক্ষ্মকোণ যদি সমান হয়, এটা তো এই সমকোণী ত্রিভুজের যদি একটা সূক্ষ্মকোণ সমান হয়, তাহলেই এরা দুইটা কোণ, এই ত্রিভুজ দুটো সদৃশ হয়ে যাবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমান হলেই হবে। এই 90 না, এক সূক্ষ্ম সমকোণী ত্রিভুজের সমকোণ কয়টা? একটা, একটা 90 ডিগ্রি একটা, আর বাকি দুইটা কি সূক্ষ্মকোণ না? তো সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে যে কোনো একটা সমান হলেই হয়ে যাবে। কেন? কারণ একটা 90, একটা তো 90 ফিক্সড হয়ে আছে, তাহলে এই দুইজন যদি সমান হয়, তাহলে আলটিমেটলি এটা তো সমান হবে। এই যেটা দুইটা কোণ সমান হলে 3 নাম্বার কোণ এমনি সমান হবে। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছেন। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আচ্ছা আমি আবার বলছি, তাহলে দুইটা ত্রিভুজের, একটা ত্রিভুজের 3টা কোণ আর একটা ত্রিভুজের 3টা অনুরূপ কোণের সমান হলে কি হবে? কি হবে? সদৃশ বা সদৃশনী। কিন্তু একটা ত্রিভুজের 2টা কোণ আর একটা ত্রিভুজের 2টা অনুরূপ কোণের সমান হলে সদৃশ। কেন? 2টা কোণ সমান হচ্ছে মানে 3 নাম্বার কোণ এমনি সমান, বলার দরকার নাই। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ তো 2টা, তার ভিতরে একটা সমান হলেই সদৃশ। প্রশ্ন হচ্ছে কেন? কারণ একটা সমান হয়েছে আর একটা তো সমান হয়ে আছে 90, 2টা কোণ সমকোণ না, সমকোণ 90 হয়ে আছে না, তার মানে একটা সূক্ষ্মকোণ সমান আর একটা কোণ 90 হয়ে আছে, তাহলে 3 নাম্বার কোণ তো এমনি সমান। কিন্তু বলা লাগছে না, বুঝে নিচ্ছি। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজে, দুইটা সমকোণী ত্রিভুজ সদৃশ কিনা আমরা কিভাবে চেক করব? 3 কোণ চেক করার কোনো দরকার নেই, শুধু দেখবো একটা সূক্ষ্মকোণ সমান কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা অঙ্ক করি, অঙ্ক করলে আপনি ভালো করে বুঝতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, প্রথম অঙ্কটায় আমি চলে যাচ্ছি। দেখেন অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, আমি জানি যে এই 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 টপিকটা পড়ে না ম্যাক্সিমাম, বা কোর্সে হয়তো 9 10 ম্যাক্সিমাম লোকজনই আমরা এই টপিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। হ্যাঁ, এই জন্য আমি এগুলাকে এত জোর দিচ্ছি, এছাড়া কোনো কারণ নাই। দেখেন আমি একটা অঙ্ক করাচ্ছি, সেটা হলো এই যে এটা ত্রিভুজ এ বি সি, এটা হলো 6 সেন্টিমিটার, ঠিক আছে। আর এই কোণটা দেওয়া আছে আলফা, এই কোণটা দেওয়া আছে বেটা বিটা, এই কোণটা দেওয়া আছে গামা। আচ্ছা, আর একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ ডি ই এফ, ডি ই এফ, এই কোণটা দেওয়া আছে আলফা, এই কোণটা দেওয়া আছে গামা। যেভাবে দেওয়া থাকবে আপনি সেভাবে লিখবেন, বুঝছেন? ওরা যেভাবে দিবে আপনাকে সেভাবে লিখতে হবে, আপনার কোনো চয়েস নাই কিন্তু। আচ্ছা, একটু চিত্রটা যেন দেখতে ভালো হয় সেভাবে।
ডি ই এফ, এটাকে দিছে আলফা, এটাকে দিছে হচ্ছে গামা, এটাকে দিছে বিটা। আচ্ছা, আর এইটাকে দিছে এক্স সেন্টিমিটার। আচ্ছা, এবার বলে দিছে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সদৃশ দুটি সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ, ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল 18 স্কয়ার সেন্টিমিটার এবং ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল 32 স্কয়ার সেন্টিমিটার। ওকে, হলে এক্স এর মান কত? আচ্ছা, এক্স এর মান কত? আচ্ছা, এবার বোঝার চেষ্টা করেন। দুইটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, ডিইএফ একটা ত্রিভুজ। এখানে দেখেন তিনটা কোণের মান আছে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, তিন কোণ সমান, দেখেই বোঝা যাচ্ছে এখানে তিন কোণ, এখানে তিনটা অনুরূপ কোণের সমান, মানে এই দুইটা ত্রিভুজ সদৃশ। এখানে বলেও দিছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ সদৃশ ত্রিভুজ। এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেয়া আছে 18, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল 18 এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে হচ্ছে 32। হলে এক্স এর মান কত? মানে এই যে এক্স, এক্স মানে কোন রাশি? এই ডিএফ এর মান বের করতে হবে, ডিএফ। আচ্ছা, তাহলে দেখেন একটা বাহুর মান দেওয়া আছে, এখানে একটা বাহুর মান চাইছে, এটার ক্ষেত্রফল দেওয়া আছে, এটার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলের সাথে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, সদৃশ ত্রিভুজের মনে আছে, দুইটা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, এটা যে কোনো দুইটা অনুরূপ বাহু কি বর্গের অনুপাতের সমান, তাহলে ওই সূত্র ইউজ করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে কি করব? এই ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ, এটা কার সমান? যে কোনো দুইটা অনুরূপ বাহুর সমান। কিন্তু ভাই আমরা তো যে কোনো দুইটা নিলে তো হবে না, বের করতে হবে এক্স এর মান, তার মানে এই বাহুকে অ্যাসোসিয়েট করতে হবে, মানে এই বাহুর সাথে নিতে হবে সম্পর্ক। এবার আপনারা বলেন এই বাহুর বিপরীত কোণ কে? গামা, গামা, এই বাহুর বিপরীত কোণ গামা, তার মানে আমাকে এখানেও গামা কোণের বিপরীত বাহু নিতে হবে। কেন? আমরা তো বলছি অনুরূপ বাহু দুইটার অনুপাতের সমান, তাহলে এখানে যদি আমি ডিএফ কে নেই, মানে এক্স নেই, তাহলে এই এক্স টা কার বিপরীতে আছে? গামার। তাহলে এখানেও আমাকে গামার বিপরীতে যে আছে তাকে নিতে হবে, বুঝতে হবে। এই জন্য বলছিলাম ভাই অনুরূপ বাহু বুঝতে হবে, এমনিতে বলছিলাম না, অনুরূপ বাহু বুঝতে হবে। এখন তো বোকার মতো যদি বলেন যে এইটার অনুরূপ এইটা, হবে না, এইটার অনুরূপ এইটা, হবে? হবে না। এইটার অনুরূপ কোনটা, কোন দেখতে হবে, এটা কার বিপরীতে আছে? গামার বিপরীতে আছে। তার মানে এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এখানে যে গামার বিপরীতে আছে, তাহলে এখানে গামার বিপরীতে কে? 6। এখানে এক্স কার বিপরীতে? গামার বিপরীতে। তার মানে এই বাহুর অনুরূপ বাহু হলো ভাইয়া এই বাহু। এবার কি বুঝছেন যে খালি চেহারা দেখে না, চেহারা দেখে না, আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা এই ডিএফ এর সাথে কার অনুপাত নিব? এবি এর অনুপাত, মানে ডিএফ স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার। এই যে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি, এবিসি ত্রিভুজ ক্ষেত্রফল 18, তার মানে এটার মান 18, ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রফল ডিএফ কত? 32, এই যে 32 ইজ ইকুয়াল টু এই ডিএফ এর মান হচ্ছে x, বের করতে হবে, তাহলে x স্কয়ার, এবি এর মান হচ্ছে 6, তার মানে 6 স্কয়ার। বুঝা গেছে? এইবার দেখেন এই 6 স্কয়ার এই পাশে নিয়ে আসি আর x স্কয়ার রেখে দেই, তাহলে এই 6 স্কয়ার এই পাশে চলে আসলো, তাহলে দেখেন তাহলে 18/32, এই 6 স্কয়ার ভাগ আছে এই পাশে গুণ হবে, এই যে 6 স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার। 18/32 ইনটু 6 স্কয়ার 36 ইজ ইকুয়াল টু x স্কয়ার। কাটাকাটি করলে দেখেন এটা পাবে হচ্ছে 4 দিয়ে কাটা যাবে, 4 আষ্টে 32, 4 আষ্টে 32, দেখেন 4 আষ্টে 32, 4 9 36, এটা হচ্ছে 2 দুগুণী 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 9 দুগুণী 18। আচ্ছা, আর কাটাকাটি যায় না, না গেল, সমস্যা নেই, গেল, বুঝাচ্ছে না, ঠিকই তো আছে 36। আচ্ছা, তাহলে কি এখানে কি হচ্ছে 18 ইনটু 32, 18 ডিভাইডেড বাই 32, ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ। হ্যাঁ, ঠিক আছে তো। আচ্ছা, ভুল আমার কোথায় হয়েছে? এবার দেখেন আমি ত্রিভুজ এবিসি এখানে উপরে নিছি, মনোযোগ দেন,
ত্রিভুজ এবিসি এখানে উপরে নিছি, সুতরাং এটা লেখার সময় এই ত্রিভুজ এবিসি এর বাহুটাকে উপরে লিখতে হবে। এই জায়গাতে ভুল হয়েছে, ভুল আমার এখানে হয়েছে। তার মানে আমি যেহেতু অনুরূপ বাহু দুটার অনুপাত লেখার সময় কি করতে হবে, হ্যাঁ সাইডে ভুল হয়েছে, জি অনুরূপ বাহুগুলোর অনুপাত লেখার সময় খেয়াল রাখতে হবে এখানে আপনি যেহেতু ত্রিভুজ এবিসি যে ত্রিভুজটা উপরে দিবেন সেই ত্রিভুজের বাহুটা উপরে রাখতে হবে। তাহলে আমার এই দুইটা বাহুর মধ্যে এই এবিসি ত্রিভুজের বাহুটা মানে এই এবি মানে এবিটা এই উপরে রাখতে হবে, আর নিচে দিতে হবে যেহেতু ডিএফ নিচে লিখছি, সুতরাং এই ত্রিভুজের যে বাহুটা সেটা এখানে দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে ডিএফ স্কয়ার। ক্লিয়ার আছে বিষয়টা? জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করে ফেলবো। এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 18, ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল 32 ইজ ইকুয়াল টু এবি মানে হচ্ছে 6, তাহলে 6 স্কয়ার কত? 6 স্কয়ার। ডিএফ মানে হচ্ছে ডিএফ মানে x স্কয়ার। তাহলে আমরা এখন একটা কাজ করি, x স্কয়ার এই পাশে নিয়ে আসি। হ্যাঁ x স্কয়ার আমাদের কি ক্যালকুলেশনে, আচ্ছা আমি আসলে কিভাবে বুঝাবো, আচ্ছা সমস্যা নাই, x স্কয়ারটা নিচে আছে এটাকে এই পাশে নিয়ে আসবো, আর এই দুইটা ওই পাশে চলে যাবে। তাহলে x স্কয়ার এই পাশে চলে আসলো, x স্কয়ার এই পাশে উপরে চলে আসলো, আর ওই পাশে 6 স্কয়ার ছিল, এই যে 6 স্কয়ার দিলাম, আর এইটা এই পাশে ছিল এটা ওই পাশে চলে গেলে 32 নিচে ছিল 32 উপরে যাবে, 18 নিচে আসবে, তার মানে 32 যাবে উপরে 18 আসবে নিচে। বুঝেন কিনা দেখেন। আচ্ছা তাহলে এবার ক্যালকুলেশন করি, 6 স্কয়ার 36 ইনটু 32 ডিভাইডেড বাই 18। তাহলে আমরা কত দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 2 দিয়ে কেন কাটছি, 18 দিয়ে করে 18 দুগুণে 36, 32 দুগুণে 64, তাহলে 64 x স্কয়ার ইজ ইকুয়াল টু 64, অতএব x ইজ ইকুয়াল টু √64, আর √64 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? 8 সেন্টিমিটার। জি আশা করি বুঝতে পারছেন সবাই। এখন সরি ফর দা ইন্টারাপশন, সেটা হচ্ছে দেখেন এখানে যদি ভুল হয়, কারো যদি এই ভুলটা হয় যে আমি এখানে উপরে কোনটা লিখবো নিচে কোনটা লিখবো, উপর নিচে লেখাটাও কিন্তু ফিক্সড, উপর নিচে লেখাটাও ফিক্সড। এখানে আপনি যেভাবে ত্রিভুজ দুটো লিখবেন এখানে আপনার বাহুগুলো সেইভাবে লিখতে হবে। এখানে এবিসি আগে দিবেন, সুতরাং এবিসি ত্রিভুজের বাহুটাকে উপরে দিতে হবে। আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো কি কোনো সমস্যা? এখানে ক্যালকুলেশন x স্কয়ারটা আমরা বের করতে হবে, এজন্য x স্কয়ার এই পাশে নিয়ে আসছি, x স্কয়ার নিচে ছিল এটা উপরে চলে আসছে, বা আপনারা এটাকে ব্যস্ত অনুপাত করে দিতে পারেন, এটা উপরে নিয়ে এটা নিচে নামান, এটা উপরে এটা নিচে নামান, ক্যালকুলেশনটা কি সুবিধা হবে। আশা করি বুঝছেন। হ্যাঁ অনেকে উত্তর দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে এই লেখার সময় কিভাবে লিখতে হবে এটা ক্লিয়ার রাখবেন। আচ্ছা বুঝতে দেই। আচ্ছা এবার দেখেন নেক্সট কোশ্চেনটা। আচ্ছা আপনারা সবাই বুঝতে পারছেন তো না? জি আশা করছি বুঝছেন, উত্তর দিয়েছেন সবাই যেহেতু। আচ্ছা এবার দেখেন, আচ্ছা এখানে হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে আচ্ছা এটা 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা এবিসি ত্রিভুজ। আচ্ছা আরেকটা হলো থ্যাংক ইউ। আচ্ছা এটা হলো এক্স ওয়াই জেড ত্রিভুজ, এক্স ওয়াই জেড ত্রিভুজ, এক্স ওয়াই জেড ত্রিভুজ, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা এখন এবং এই দুটো সমকোণী ত্রিভুজ, এই দুটো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি করে বুঝলাম? এই যে এই সাইন থাকা মানে সমকোণী ত্রিভুজ, এই যে এই কোণটা 90 ডিগ্রি। এবং কি বলছে কোশ্চেনে দেখেন, চিত্রে ত্রিভুজ এবিসি, চিত্রে ত্রিভুজ এবিসি, এবিসি ও ত্রিভুজ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড সদৃশ, সদৃশ সদৃশ, তাহলে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল কত? এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল কত? এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল কত? সবাই একটু মনোযোগ দিয়ে, এই এক অঙ্কের ভিতর অনেক কনসেপ্ট আছে, এক অঙ্কের ভিতর অনেক কনসেপ্ট আছে। আচ্ছা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ, তাহলে বলছে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল কত, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এখন আমাকে বলেন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে বুঝতেই পারছেন সদৃশ কথাটা বলা আছে, তার মানে ওই যে ক্ষেত্রফলের অনুপাতের সাথে সম্পর্কটা নিতে হবে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত, এবার তাকান, তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি বের করবে, এটা উপরে রাখি, যেটা বের করবে সেটা উপরে রাখলাম। ত্রিভুজ ক্ষেত্রফল এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি, এই যে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলের অনুপাত কার কার সমান, কার কার সমান বলেন, কার কার সমান?
এদের অনুরূপ বাহুগুলোর অনুপাতের বর্গের সমান, বর্গের অনুপাতের সমান, বর্গ। এখন বলেন ঝামেলা পাকাইছে কি জানেন? তার মানে এই বাহুর বিপরীত বাহু একটা, এই বাহুর বিপরীত বাহু একটা, সেই দুটার বর্গ নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো এই বাহুর মান দেওয়া আছে কিন্তু এখানে সেই বাহুর মান দেওয়া নেই, এই বাহুর মান দেওয়া আছে কিন্তু এখানে সেই বাহুর মান দেওয়া নেই, আবার এখানে এই বাহুর মান দেওয়া আছে এখানে এই বাহুর মান দেওয়া নেই। এই একটা ঝামেলা, এই ঝামেলা থেকে আমাদের মুক্তি দিবে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে মুক্তি দিবে কিভাবে? আমরা টেকনিক্যালি এই বাহুর মানটা বের করে নেব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। কেন? কারণ আমরা জানি এই লম্ব দিয়ে আছে ভূমি দিয়ে আছে, এই অতিভুজ বের করা যাবে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এইটা কত বের হবে দেখেন, এই এসি স্কয়ার, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। 8 স্কয়ার 64, 6 স্কয়ার হচ্ছে 36, 64 আর 36 100, তাহলে এসি স্কয়ার যদি 100 হয় তাহলে এসি হবে হচ্ছে 10। তার মানে এই মানটা 10। এইটা করার কারণ কি জানেন? এইটা করার কারণ হচ্ছে যেহেতু, তাহলে বলেন তো এই 90, এটা 90 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি আর এখানে এইটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এই কোণ আর এই কোণ সমান না? সমান। তাহলে এই কোণের অনুরূপ কোণ এই কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এইটা, অর্থাৎ এই বাহু আর এই বাহু হচ্ছে অনুরূপ বাহু। তাহলে আমরা এই দুই বাহুর মান পেয়ে গেছি। এইবার আমরা যেহেতু অনুরূপ দুইটা বাহুর মান পাইছি, এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের একটা অনুরূপ বাহু, একটা বাহু আর তার অনুরূপ বাহু বর্গ। তাহলে এই ত্রিভুজের এই বাহুটার অনুরূপ বাহু হলো এটা, তাহলে এই এক্স জেড স্কয়ার ডিভাইডেড বাই কি বলেন তো? এসি স্কয়ার। তাহলে এখন এই ত্রিভুজ ক্ষেত্রফল, তাহলে আমার বের করতে এক্স ওয়াই জেড, তাহলে আমার কি লাগবে? এই ত্রিভুজ ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া নাই, এটা বের করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইনটু এই ছোট দুই বাহুর গুণফল মানে 6 ইনটু 8, তাহলে 6 আসছে 48 ভাগ 2 24, তাহলে এটা হলো 24 বের করে নিলাম। আর ত্রিভুজ ক্ষেত্রফল এক্স ওয়াই জেড বের করতে হবে, এটা হলো 24 ইজ ইকুয়াল টু এক্স জেড স্কয়ার, এক্স জেড মানে ভাইয়া 25, তাহলে 25 স্কয়ার, এসি স্কয়ার মানে 10 স্কয়ার। আচ্ছা, তাহলে এক্স ওয়াই জেড যদি বের করতে চাই, এটা বের এই ক্ষেত্রফল বের করব 24 দিয়ে তাহলে গুণ করে দেন। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 25 স্কয়ার মানে 625, 10 স্কয়ার মানে হচ্ছে 100, আর 24 এই পাশে যায় গুণ হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন তো কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা দেখেন, 5 দিয়ে কাটলাম, 25 দিয়ে কাটলাম, 4 25 100, 6 25 125, 6 25 সরি 25 25 125, সরি 625। দেখেন 4 25 100 আর 25 25 625, এই 4 দিয়ে কাটলে 4 6 24, 6 গুণ 25 মানে 5 6 30 0, হাতে হচ্ছে 3, 6 গুণ 12 15 150 স্কয়ার সেন্টিমিটার। 150, কার কার উত্তর আসছে 150? আকিব ভাইয়া উত্তর দিয়েছেন 150। হ্যাঁ, শারমিন নিশা 150, শারমিন নিশা, সুপ্ত আগ্নেয়গিরি 150, জি অনেকে উত্তর দিচ্ছেন 150। আপনারা অঙ্কটা বুঝছেন কি? এই অঙ্কের ভিতরে কতগুলা কনসেপ্ট ছিল বলেন এবার? এই অঙ্কের ভিতরে কতগুলা কনসেপ্ট? নাম্বার 1, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফলের অনুপাত যদি করতে চান, তাহলে একটার ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে এরও ক্ষেত্রফল লাগবে, সেই ক্ষেত্রফল আগে বের করছি। আবার ও এখানে বাহু দিয়ে আছে এইটা আর এটা, সেখানে আবার এটা আর এটার মান দেয়া নেই, কি একটা ঝামেলা। এখানে আবার মান দেয়া আছে এটা, আবার এখানে এটা মান দেয়া নেই। তার মানে আগে এখানে এটা বের করে নিচ্ছি, কারণ অনুরূপ বাহু দুটার এখানে যে একটা মান, এখানে যে মানটা দেয়া আছে এখানে তো সেই অনুরূপ বাহুর মান দেয়া থাকবে, সেই অনুরূপ বাহুর মান দেয়া নাই, এইজন্য এইটার অনুরূপ বাহু যেটা তার মানটা আগে বের করে নিচ্ছি। বোঝা গেছে? আপনারা কি অঙ্কটার কনসেপ্ট বুঝছেন? যে একটা অঙ্কের ভিতর যে তিনটা কনসেপ্ট, এটা বুঝছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। এক অঙ্কের ভিতর তিন কনসেপ্ট, একের ভেতর তিন। হ্যাঁ, বুঝে দিচ্ছি, বোঝার চেষ্টা করতে হবে যে কেন আমরা এটা করছি। হ্যাঁ, জি আচ্ছা, গেল 2 নম্বর অঙ্কটা। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। দেখেন এখানে 3 নম্বর যে অঙ্কটা সেটা হলো
রিটেনে তো এইভাবে লিখবেন, রিটেনে যা লিখছে এইভাবে লিখবেন, খালি বলবেন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা করে বের করবেন, তারপর এটা অতিভুজ আলাদা করে বের করে তারপর লিখবেন সাদৃশ্য ত্রিভুজ দুইটা, যেহেতু এবিসি ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, সরি এবিসি এবং ডিইএফ ত্রিভুজ সদৃশ, অতএব আমরা জানি এরকম। মনোযোগ দেন। আচ্ছা এবার দেখেন আমি মান দিচ্ছি, এটা হলো এ বি সি ডিই, এ বি সি ডিই। আচ্ছা এটা 4 সেন্টিমিটার, এটা হলো 2 সেন্টিমিটার, এটা হলো 70 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি, ওকে। আচ্ছা আর হচ্ছে এটা 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আচ্ছা এবার আমাদের বলছে যে চিত্রে, আচ্ছা চিত্রে চিত্রে সিই এর দৈর্ঘ্য কত, এই যে এখানে লিখছি, চিত্রে সিই এর দৈর্ঘ্য কত, চিত্রে সিই এর দৈর্ঘ্য কত। আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে সিই এর দৈর্ঘ্য। সিই মানে কোনটুকু বলেন তো ভাইয়া? এই সিই মানে এই যে সিই, এই যে এইটা, এই দৈর্ঘ্যটা বের করতে হবে, এই যে এটা ধরে নিচ্ছি এই সিইটা এক্স, যেহেতু সিই বের করব। এখন তাকান এখানে ত্রিভুজ আছে দুইটা, একটা হলো এ বি সি ত্রিভুজ এবং আরেকটা আছে সিডিএফ একটা ত্রিভুজ, ক্লিয়ার? এখন বলেন এই ত্রিভুজ দুইটা সদৃশ কিনা, এবিসি ত্রিভুজ এবং সিডিএফ ত্রিভুজ দুইটা, সিডিই ত্রিভুজ দুইটা সদৃশ কিনা? সদৃশ। কি করে সদৃশ? দেখেন এইটা 70 ডিগ্রি, এখানে একটা 70 ডিগ্রি, অর্থাৎ এই ই কোণের অনুরূপ কোণ হচ্ছে বি কোণ, রাইট? তাহলে এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, এই কোণটা এই ত্রিভুজের কোণ আর এই কোণটা হলো এই ত্রিভুজের কোণ, তার মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে একটা কোণ একটা কোণ, দুইটা কোণ, এই ত্রিভুজের দুইটা কোণ এই ত্রিভুজের দুইটা কোণ সমান, অর্থাৎ এই ত্রিভুজের এই 3 নাম্বার কোণটা এই 3 নাম্বার কোণের সমান, শিওর। দেখেন একটা কোণ দেওয়া ছিল তাতেই বুঝে গেছি সদৃশ। সবসময় যে 3টা কোণ দেওয়া থাকবে এরকম না, 3টা কোণই সমান হতে হবে সদৃশ হতে হলে, বাট 3টা কোণই যে দেওয়া থাকবে নট নেসেসারি, ক্লিয়ার? বাট এই যেটা 70 এটা 70, এই দুইটা, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই এই দুইটা কোণ এই দুইটা কোণ সমান হয়েছে, তার মানে তৃতীয় কোণ অবশ্যই সমান, তার মানে ত্রিভুজ এবিসি আর হচ্ছে ত্রিভুজ ডিইএফ সদৃশ। বলা নাই সদৃশ, কিন্তু আমাদের বুঝে নিতে হবে, তার মানে ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিসি, এই যে এসি মানে সদৃশ, ত্রিভুজ কার সমান সদৃশ? সিডিএফ, সিডিই, এই দুটো সদৃশ ত্রিভুজ। যেহেতু সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, একটা বাহুর দৈর্ঘ্য চাইছে এবার, আর দেখেন এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, বুঝতেই পারছেন বাহুর অনুপাত নিতে হবে। তাহলে এক্স, এক্স কোন কোণের অপোজিট আছে? দেখেন এটা 70 এটা 70, আমি এই কোণের নাম দিচ্ছি হলো আলফা কোণ, তাহলে এই কোণের সমান কোণ কোনটা বলেন তো? এই যে এই কোণ, তাহলে এটার নাম আলফা দিলাম, আলফা দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারি। এই কোণের নাম দিচ্ছি বিটা কোণ, তাহলে এই কোণটা বিটা কোণ। এবার আপনারা আমাকে বলবেন, আমাকে যেহেতু বের করতে হবে এক্স এর মান, এই রাশিটা, তাহলে আমাকে এই রাশির অপোজিট কোণকে বিটা, আলফা, তার মানে আলফাকে অ্যাসোসিয়েট করাই লাগবে, অর্থাৎ আমি এইটা বের করব, তার মানে এই এটা কোন কোন কোণের অপোজিট? আলফা কোণের অপোজিটে, তার মানে এই এক্স কে, তার মানে অনুপাত, এই এই সি, সি এর সাথে কার অনুপাত নেব? এই সি, সি এই বাহুটা কার অপোজিটে? আলফার অপোজিটে, তাহলে এখানে আলফার অপোজিটে কি? এই আলফার অপোজিটে আছে এই যে বিসি, বিসি, তার মানে বিসি এর অনুপাত, বুঝতে হবে বিষয়টা। তার মানে এই বাহুর সাথে এই বাহুর অনুপাত নিলাম, এবার আমাকে আরো দুইটা অনুপাত নিতে হবে। এখন বলেন কার সাথে নিব? এইবার এই 70 এর অপোজিটে কে? 8, তাহলে এখানে 70 এর অপোজিটে কি? 4, তার মানে আমি এখানে উপরে কাকে নিব? এইটাকে নিব না এটাকে নিব? অবশ্যই আমি এটাকে নিব, কেন? কারণ এই জায়গাতে অনুপাতে আমি এই ত্রিভুজের বাহুর মানটা উপরে রাখছি, সুতরাং এখানে অনুপাতে এই ত্রিভুজের বাহুটা উপরে থাকবে, তার মানে 70 ডিগ্রির অপোজিটে আছে 8, এখানে 70 এর অপোজিটে 4, তার মানে এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে এটা, অর্থাৎ 8 ডিভাইডেড বাই 4, ক্লিয়ার? আচ্ছা এবারে সি, এই সি মানে x, এটা বের করব, আর এই বিসি, বিসি মানে হচ্ছে 2, তাহলে উপর হচ্ছে এই যে 8 বাই 4, এটা দিয়ে কাটলাম 2, এই 2 দিয়ে গুণ করলে x কত? 4 সেন্টিমিটার। এই যে সবাই উত্তর দিয়ে দিচ্ছেন 4 সেন্টিমিটার। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সাদৃশ্যতার কনসেপ্টটা বোঝা গেছে কিনা বলেন? ক্লিয়ার বিষয়টা? কনসেপ্ট ক্লিয়ার? জি।
থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর দিচ্ছেন। আচ্ছা মুছে দিই তাহলে। তাহলে আপনারা সদৃশ ত্রিভুজের কনসেপ্ট থেকে আমরা যদি প্রশ্ন আসে তাহলে কি করতে পারবো, অ্যানসার করতে পারবো আশা করছি। হ্যাঁ জি। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার অঙ্ক চলে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে অঙ্ক নাম্বার 4। 3 করে ফেললাম, এবার অঙ্ক নাম্বার 4। অঙ্ক 4 এ যাচ্ছি। অঙ্ক 4 এ যাওয়ার আগে আমাদের আরেকটা থিওরি করতে হবে, লাস্ট থিওরি। হ্যাঁ লাস্ট থিওরি। দেখেন এই থিওরিটা কি, ধরেন এটা একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ। আচ্ছা একটু বড় করে আঁকেন। এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, মনোযোগ দেন, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর, আবার বলছি একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশ, এই বাহুর একটা বিন্দু আর এই বাহুর একটা বিন্দু, এদের সংযোগ রেখাংশ। মনোযোগ দেন প্লিজ। একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশ, সেটা যে এখানে হতে হবে এরকম না, সেটা আপনি এখানেও নিতে পারেন। যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশ যদি এই তৃতীয় বাহুর সমান্তরাল হয়, আবার বলছি মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশ যদি এই তৃতীয় বাহুর সমান্তরাল হয়, প্যারালাল হয়, তাহলে তাহলে এই রেখাটা, এই বাহুটা, এই যে ধরেন এটা ডি বিন্দু, এটা এই বিন্দু, হ্যাঁ, এই রেখাটা এই বাহু দুইটাকে সমান অনুপাতে বিভক্ত করে। আবার বলছি এই রেখাটা এই বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, এবং এই রেখাটা টানার ফলে নতুন একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এটা তো ছিল এবিসি ত্রিভুজ, এই রেখাটা টানার ফলে নতুন একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, সেটাকে এডিই ত্রিভুজ। জি, এই এডিই ত্রিভুজ মূল এবিসি ত্রিভুজের সাথে সদৃশ হবে। ক্লিয়ার? আচ্ছা তার মানে আমি বলতে চাচ্ছি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশ যদি তৃতীয় বাহুর সমান্তরাল হয়, তাহলে নতুন যে ত্রিভুজটা সৃষ্টি হলো উপরে, এই নতুন ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ হবে বা সদৃশকোণী হবে। কিভাবে দেখেন বলেন? এই ত্রিভুজে দেখেন, ত্রিভুজ এডিই, এই ছোট ত্রিভুজের এই কোণটা এই বড় ত্রিভুজের এই কোণের সমান, অনুরূপ কোণ। এই ছোট ত্রিভুজের এই কোণটা এই বড় ত্রিভুজের এই কোণের সমান, অনুরূপ কোণ। ছোট ত্রিভুজের এই কোণটা বড় ত্রিভুজের এই কোণের সমান, অনুরূপ কোণ। বুঝা গেছে? তাহলে একটা কোণ তো কমনই আছে। তার মানে দেখেন এই ছোট ত্রিভুজের এই কোণ, এই কোণ, এই কোণ, এই বড় ত্রিভুজের এই কোণ, এই কোণ, এই কোণের সমান। তাহলে একটা ত্রিভুজের তিন কোণ অপর একটা ত্রিভুজের অনুরূপ তিন কোণের সমান হলে তারা কি সদৃশকোণী বা সদৃশ ত্রিভুজ? এটা সদৃশ ত্রিভুজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি বললাম, মনোযোগ দিয়ে বুঝবেন। একটা ত্রিভুজের যে কোনো দুই বিন্দু, যে কোনো দুই বাহুর যে কোনো দুই বিন্দু সংযোগ করলেই হবে না, কিন্তু যে কোনো দুই বাহুর যে কোনো দুই বিন্দু সংযোগ করলেই হবে না, যে কোনো দুই বিন্দু সংযোগের রেখাংশটা এই তৃতীয় বাহুর যদি সমান্তরাল হয়। কেন? সমান্তরাল যদি না হয় তাহলে এই অ্যাঙ্গেলগুলো সমান হবে না। দেখেন কিভাবে, ধরেন এই বিন্দু আর এই বিন্দু যোগ করলাম, এই যে তাতে এই বাহুটা কিন্তু এই বাহু সমান্তরাল হয়নি, সুতরাং এই কোণ আর এই কোণ সমান না, আবার এই কোণ আর এই কোণ সমান না, হবে না। তার মানে এই বাহুর সাথে এই বাহুর যে বিন্দু আর ওই বাহুর যে বিন্দু, সেই বিন্দুদের সংযোগ রেখা যদি এই তৃতীয় বাহুর সমান্তরাল হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে। তাহলে দুইটা সদৃশ ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজ কি সৃষ্টি হবে। আশা করি বুঝতে পারছেন। এইবার আমরা যদি এখানে সাদৃশ্যতার শর্ত অ্যাপ্লাই করে দেই, তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এবিসি কার সাথে সদৃশ? ত্রিভুজ এবিসি মানে এই মূল ত্রিভুজ কার সাথে সদৃশ? ত্রিভুজ এ ডি ই এর সদৃশ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন যেহেতু সদৃশ, তাহলে সাদৃশ্যতার কি শর্ত অ্যাপ্লাই করা যাবে? সাদৃশ্যতার শর্ত কি? বাহুগুলোর অনুপাত, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এবার তাকান, আমরা এই বি কোণের বিপরীত বাহুকে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখেন, এই যে এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবিসি, এই পুরো এবিসি এর ক্ষেত্রে বি কোণের বিপরীত বাহু কিন্তু এসি। তাহলে এসি বাহুর সাথে, তাহলে বি কোণের বিপরীত বাহু এসি, এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। আচ্ছা
এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে এই কোণের সমান কোণ কে? এই কোণের সমান কোণ কিন্তু এই যে এটা, তাহলে এই কোণের এই কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু কিন্তু এই যে এইটুক, এই যে এইটুক, এই তার মানে এসি এর সাথে এই এর অনুপাত। বোঝা যাচ্ছে কি সেটা? বোঝার চেষ্টা করেন। এই বি কোণের সমান কোণকে, বি কোণের সমান কিন্তু ডি কোণ, তাহলে বি কোণের সমান যদি ডি কোণ হয় তাহলে বি কোণের বিপরীত বাহু এই ডি কোণের বিপরীত বাহু, এই দুটো হচ্ছে অনুরূপ বাহু, তাই অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। এই সি কোণের সমান কে? এই ই কোণ, তাহলে সি কোণের বিপরীত বাহু এই যে এবি, তাহলে উপরে যাবে এবি, আর এই ই কোণের বিপরীত হবে এই যে এডি, তাহলে নিচে আসবে এডি, অনুপাত সমান। আচ্ছা, এবার এই এ কোণের বিপরীত বাহু এবিসি এর ক্ষেত্রে, এ কোণের বিপরীত বাহু হলো এই যে বিসি, আর এই ডিইএফ এর সরি এডিই এর ক্ষেত্রে এ কোণের বিপরীত বাহু হলো এই যে এটা, মানে এই বাহু আর এই বাহু অনুরূপ, তাহলে এইটা অর্থাৎ বিসি ডিভাইডেড বাই ডি। ক্লিয়ার? আপনারা কি বুঝছেন কথাটা? এখানে কিন্তু অনেকে ঝামেলা ফেস করে, বোঝে না, কেন একই ত্রিভুজের ভেতর দুইটা ত্রিভুজ আছে এজন্য বোঝে না, বুঝতে অসুবিধা হয়। কিন্তু বুঝতে অসুবিধা করে বি কোণ নিচ্ছেন, তাহলে বি কোণের বিপরীত বাহু তো এইটুক না রে ভাই, বি কোণ মানে তো এই পুরো বড় ত্রিভুজের অংশ, তাহলে বি কোণের বিপরীত বাহু পুরোটা, এই কোণের সমান তো এইটা, তার মানে এই বাহুর সাথে রিলেশন আসবে এই কোণের সমান কোণকে ডি, তাহলে এই করে ডি কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এইটুক। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার না বিষয়টা? এখন যদি ওই যে ক্ষেত্রফলের সাথে রিলেশন আছে, ক্ষেত্রফলের সাথে রিলেশন আছে না? আচ্ছা, ক্ষেত্রফলের সাথে রিলেশনটা আমরা দেখা দিই। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল কি ডি ই এফ এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি? বাহুগুলোর বর্গের স্কয়ার, তার মানে এই যে এসি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, তারপর হচ্ছে এবি স্কয়ার ডিভাইডেড বাই এডি স্কয়ার, তারপর হচ্ছে বিসি স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার, এরকম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। জি, অনেক উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, বুঝে দিচ্ছি। এবং তাহলে আমি আবার বলছি, এবং এখানে আরেকটা শর্ত আমাদের লাগবে, সেটা হলো মনে রাখবেন, এখন খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত বলছি, যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর এই মধ্যবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে এই সংযোগ রেখাটা তৃতীয় বাহু যদি সমান্তরাল হয়, তাহলে এই এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। মানে কি জানেন? এইটুকের অনুপাত আর এইটুকের অনুপাত নাকি এইটুকের অনুপাত আর এইটুকের অনুপাতের সমান। অর্থাৎ যদি এই ঘটনা ঘটে, তাহলে এই এডির সাথে এই যে বিডি, ছোটটুক বিডি, এইটার অনুপাতের সাথে এই পাশের অনুপাত, অর্থাৎ এই এর সাথে অনুপাত আছে সি, এটা সমান, এইটাও সমান, এইটাও সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে দুইটা পয়েন্ট পেলাম। নাম্বার 1 কি? নিচের ত্রিভুজটা তো এডি, কোথায় নিচের ত্রিভুজ এডি? ভুলে গেছিলাম না? ঠিক আছে, নিচের ত্রিভুজ এডি। কি বলেছিল বলেন তো? ঠিকই তো লিখছিলাম মনে হচ্ছে। ফারিয়া ইসলাম, আবার একটু ক্লিয়ার করে বলেন। ঠিকই লিখছি মনে হচ্ছে। এডি, এডি বাই বিডি, এই বাই সি, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। জি। আচ্ছা, এবার দেখেন আমি কি বললাম, যে সাদৃশ্যতার ক্ষেত্রে তো সেই সাদৃশ্য, মানে দুইটা ত্রিভুজ সাদৃশ্য যা হয় সেটা হবে, সাথে এটা এক্সট্রা পয়েন্ট মনে রাখবেন, যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাংশ যদি তৃতীয় বাহু সমান্তরাল হয়, তাহলে এইটার অনুপাত এইটার অনুপাত এইটার অনুপাত এইটার অনুপাত কি হবে? সমান হবে। মুছে ফেলছেন স্যার। ডিএফ লিখছিলাম, কোথায় যে ডিএফ লিখছিলাম? আচ্ছা ভাই, আচ্ছা কোথায় ডিএফ লিখেছিলাম? আচ্ছা, আমি তাহলে কি লিখেছিলাম এখানে? এরকম লিখেছিলাম না? ক্ষেত্রফলের ক্ষেত্রে কি? আচ্ছা, ক্ষেত্রফলের ক্ষেত্রে এবিসি এডি, আচ্ছা ডিএফ লিখেছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে এরকম হতো, ত্রিভুজ এবিসি আর নিচে হতো এডিই। জি জি জি, এখানে ডিএফ লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো ডিএফ না, এটা এডি, ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রফল এডি। তাহলে এখানে কি হবে? ওই এবি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, এরকম, তাই তো? এগুলাই তো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এডি, আমি ওই যে আগে ডিএফ লিখছিলাম তো, ওই ঝুঁকে ঝুঁকে লিখে ফেলছি। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা। ক্লিয়ার? থিওরি ক্লিয়ার আশা করছি। হ্যাঁ, এবার দেখেন, সবাই একটু মনোযোগ দেন। এই টাইপের দুটো অঙ্ক আমরা করি, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। সেটা হচ্ছে, আচ্ছা এবার দেখেন, এখানে আমরা লিখছি, ধরেন এটা একটা ত্রিভুজ এবিসি,
ত্রিভুজ এবিসি এবিসি আর এই যে এখানে ইএফ, হ্যাঁ এটা 2 সেন্টিমিটার আর এটা দিয়ে আছে 4 সেন্টিমিটার, বুঝছেন? 4 সেন্টিমিটার। আচ্ছা, এখন বলছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ ইএফ সমান্তরাল বিসি, ইএফ সমান্তরাল বিসি, ওকে। আর কি, আর ইএফ হচ্ছে 2 সেন্টিমিটার, ইএফ ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার এবং এবং বিসি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার হলে 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 ত্রিভুজ ক্ষেত্রফল এ ই এফ ও ও ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের অনুপাত। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, তাহলে দেখেন এখানে ত্রিভুজ এবিসি এ ইএফ সমান্তরাল বিসি, এই চিহ্ন মানে সমান্তরাল চিহ্ন, মানে ইএফ আর বিসি সমান্তরাল, অর্থাৎ এই যে ইএফ আর বিসি সমান্তরাল, তার মানে বুঝতে পারছেন এই যে এই দুই বিন্দুর সংযোগ, যে কোনো দুই বাহুর দুই বিন্দুর সংযোগ রেখাংশ, এই তৃতীয় বাহুর কি সমান্তরাল, তৃতীয় বাহুর সমান্তরাল, শর্ত মানছে। তাহলে এটা 2 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। এবার বলছে যে এবং যেহেতু সমান্তরাল, যখনই আমরা বুঝে গেছি এই দুইটা সমান্তরাল, তার মানে এই ত্রিভুজের সাথে এই বড় ত্রিভুজটা কি সদৃশ ত্রিভুজ। তাহলে বলছে এই এইএফ, এইএফ মানে কি বলতে এইএফ মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিসি মানে এই মূল ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বুঝে গেছি ত্রিভুজ এইএফ, যেহেতু এটা উপরে রাখতে বলছে উপরে রাখলাম, আর ত্রিভুজ কি এবিসি এর অনুপাত এটা কার সমান হবে? যে কোনো অনুরূপ দুই বাহু কি বর্গের সমান। তাহলে যেহেতু এই দুইটা বাহুর মান দেওয়া আছে, তাহলে আমাদের এদেরকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এই বাহুটা কোন কোণের বিপরীতে? এ কোণের বিপরীতে। এ কোণের বিপরীত বাহু হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে এ কোণের বিপরীত বাহু এটা, আর বড় ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এ কোণের বিপরীত বাহু এটা, অর্থাৎ এই বাহুর অনুরূপ বাহু এটা। ক্লিয়ার? সমান সমান কোণের বিপরীত কোণ বাহুগুলো তো অনুরূপ, তাহলে এইটাই এই কোণের বিপরীত বাহু এটা, আবার এই কোণেরই কিন্তু বিপরীত বাহু এটা। তার মানে এই ইএফ এর স্কয়ার, ইএফ এর স্কয়ার ডিভাইড হবে কি বিসি এর স্কয়ার। তাহলে ইএফ এর মান কত? 2, আর বিসি এর স্কয়ার মান 2 মানে 4, দুইটার উপর স্কয়ার আছে, একবার স্কয়ার দেন, তাহলে এটা দেখাতে দুইবার 1/2 স্কয়ার মানে হচ্ছে 1/4, তাহলে 1:4, 1:4। জি, অনেকে উত্তর দিচ্ছেন 1:4। তাহলে আশা করি বুঝতে পারছেন এই সাদৃশ্যতা থেকে প্রশ্ন কেমন ধরনের হতে পারে। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা এবার আমরা আরেকটা অঙ্ক করব এই টাইপের, ওকে। ধন্যবাদ। যারা ক্লাস রেগুলার করে, হ্যাঁ মানে আসলে আমি একটু বলি কথাটা, সেটা হচ্ছে যারা ক্লাসটা রেগুলার করে, মানে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে রাখে, বা অন্তত মানে সিকোয়েন্সিয়ালি করে আসছে, তারা কিন্তু এই কোর্সটাতে মানে উপকৃত হচ্ছে, আমি বুঝতে পারছি। বা অনেকে আমাকে রেসপন্স করছে, আমাকে মেসেঞ্জারে নক করে জানাচ্ছে যে হ্যাঁ এরকম ভালো হচ্ছে, ভালো লাগছে। আমারও কিন্তু ভালো লাগে যখন দেখবেন যে আপনাদের পারফরমেন্স ভালো হবে, তখন কিন্তু আমারও ভালো লাগবে। ঠিক আছে, আমি কিন্তু চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেওয়ার, আমি যা জানি পুরোটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি। আমি বই থেকে অনেক জিনিসগুলো কালেকশন করে, যে যেন কোনো কিছু বাদ না যায়, যেন আপনি নিজে নিজে যেন করতে পারেন, এরপরে যেন আর কারোর কাছে আপনার যে মানে কারো দ্বারস্থ না হওয়া লাগে ম্যাথের জন্য। ঠিক আছে, আমি সেইভাবে চেষ্টা করি। কিন্তু একদিন ধরেন হঠাৎ করে 2 মাস পরে ক্লাস করছে, 1 মাস পরে ক্লাস করছে, বুঝছে না কি করলাম না করলাম, কিছু বুঝছি না। এটা তো আসলে আপনি দায়ী, আপনাকে এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, এ বি সি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। জি, এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা এই যে দেখেন এটা হলো ডিই, ডিই। আচ্ছা এইটা দেওয়া আছে, দেখেন এরকম দেওয়া আছে চিত্রে, এটা হলো 3 সেন্টিমিটার। হ্যাঁ, এটা 3 সেন্টিমিটার, আর এই যে এইটুকু দেওয়া আছে 2 সেন্টিমিটার। কিভাবে দেখাই, এইটুকু দেওয়া আছে 2 সেন্টিমিটার, মানে পুরোটা 3 সেন্টিমিটার, আর এইটুকু হলো 2 সেন্টিমিটার। ওকে, আচ্ছা তারপর বলছে যে যদি যদি ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল
এডি এর ক্ষেত্রফল 4 স্কয়ার সেন্টিমিটার হয় তবে এডি এর ক্ষেত্রফল 4 স্কয়ার সেন্টিমিটার হয় তবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? জি ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এবং যেহেতু আরেকটা কথা এখানে বলা আছে, আমি একটু বলতে ভুলে গেছি যে এখানে ডি সমান্তরাল বিসি এই কথাটা বলা আছে, অঙ্কে বলা আছে ডি সমান্তরাল বিসি, আর ডি সমান্তরাল বিসি বলে দিছে মানেই আমরা বুঝে গেছি এই ত্রিভুজ আর এই মূল ত্রিভুজ ছোটটা আর এই মূলটা কি সদৃশ ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু আমাকে এডি এডি এর ক্ষেত্রফল 4 দেওয়া আছে, এই যে এডি সরি এই যে এডি এটার ক্ষেত্রফল দেওয়া আছে 4 আর বের করতে হচ্ছে এবিসি মানে মূল ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সাথে যে অনুপাতের সম্পর্ক সেটা নিতে হবে। তাহলে আমরা কি কাটা বের করব, এবিসি এর ক্ষেত্রফল বের করব, এটা উপরে রাখি। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল এডিই, এটা কার সমান? যে কোনো দুইটা অনুরূপ বাহুর কি বর্গের সমান, যে কোনো দুইটা অনুরূপ বাহুর বর্গের সমান। তাহলে যে কোনো দুইটা অনুরূপ বাহু বলেন তো, তাহলে এই বাহুটা এবি, দেখেন এই এবি বাহুটা কোন কোণের বিপরীতে? এই কোণের বিপরীতে, মানে সি কোণের বিপরীতে হলো এবি, আর এই কোণের অনুরূপ হচ্ছে এই কোণ, তাহলে এই কোণের অপোজিট আছে এইটা, অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু অনুরূপ। তাহলে ত্রিভুজ এবিসি যেহেতু উপরে, তাহলে এবিসি মানে বড় ত্রিভুজের অনুরূপ বাহুটা উপরে, মানে এই ত্রিভুজের বাহুটা উপরে রাখতে হবে, মানে এই এবিটা উপরে থাকবে, এবি স্কয়ার। তাহলে এই কোণের অপোজিট এবি আর এই কোণের অপোজিট হচ্ছে এই যে এডি, তাহলে এডি স্কয়ার এখানে থাকবে, ঠিক আছে। তাহলে এবি ত্রিভুজ ক্ষেত্রফল এডি এবিসি বের করব, আর এটা দিয়ে আছে এডি কত 4, ঠিক আছে। আর এবি স্কয়ার মানে 3 স্কয়ার 9, আর এখানে আছে 2 স্কয়ার কত? এই 2 স্কয়ার 2 স্কয়ার, এই 4 4 কাটা 4 4 কাটা নিচে নিচে কেটে দাও। তাহলে ত্রিভুজ এবিসি কত? 3 স্কয়ার 9, তার মানে উত্তর হচ্ছে 9 স্কয়ার সেন্টিমিটার। তাহলে 9 স্কয়ার সেন্টিমিটার। হ্যাঁ অনেক উত্তর দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। এবিসি হবে ত্রিভুজ এবিসি হবে এবিসি, হ্যাঁ থ্যাংক ইউ জি, অনেক উত্তর দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। 4, আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে তাহলে এই যে এই ধরনের কোশ্চেন কি সাদৃশ্যতা থেকে আসতে পারে। এখন আমরা আর একটা থিওরি করব সাদৃশ্যতা। তাহলে আমাদের সাদৃশ্যতা মানে ত্রিভুজ চ্যাপ্টার ক্লোজড। ত্রিভুজের উপর 9টা ক্লাস হয়ে গেল, কিছু করার ছিল না আসলে। এত জিনিস ভালো করে না পড়ালে দেখবেন পরীক্ষা হলে, এখন দেয় দেখবেন পরীক্ষা হলে যেখান থেকে আসুক এর মধ্যে কমন পড়ছে আপনার, হ্যাঁ পাবেন, কমন পাবেন, পারফরমেন্স করে আসার দায়িত্ব আপনার। এখন আমি 5 নাম্বার যে থিওরিটা লিখে দিচ্ছি, এটা একটু লিখে নেবেন। মনে দেখবেন কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত শীর্ষ হতে অতিভুজের বিপরীত শীর্ষ হতে অতিভুজের উপর অতিভুজের বিপরীত শীর্ষ হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সমকোণী ত্রিভুজটিকে দুটি সদৃশ ত্রিভুজে ভাগ করে বিভক্ত করে। এর এডি 2 কিভাবে? এডি তো 2 দেওয়াই ছিল, ভাইয়া ফয়সাল ভাইয়া। জি আচ্ছা, কি বলছি? কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত শীর্ষ থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সমকোণী ত্রিভুজটিকে দুটি সদৃশ ত্রিভুজে বিভক্ত করে। আচ্ছা জিনিসটা কি আগে দেখি। হ্যাঁ কোশ্চেনে দেওয়া ছিল, জি। আচ্ছা এবার দেখেন সমকোণী ত্রিভুজ, কিন্তু আবার বলছি এখানে কিন্তু এই ত্রিভুজটা এই উপপাদ্যটা কি সম্পর্কিত? সমকোণী ত্রিভুজ। এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণী, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি। তো অঙ্কে কি বলছে দেখেন, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত শীর্ষ, অতিভুজের বিপরীত শীর্ষ মানে এর বিপরীত শীর্ষ মানে এটা,
এই অতিভুজের বিপরীত শীর্ষ হতে অতিভুজের উপর অঙ্কিত লম্ব, এই অতিভুজের বিপরীত শীর্ষ হতে অতিভুজের উপর অঙ্কিত লম্ব, মানে এখান থেকে এর উপর লম্ব আঁকতে হবে। এই যে দেখেন লম্ব, মানে এখান থেকে এর উপর কি হতে হবে, লম্ব হতে, মানে এই কোণটা হতে হবে 90, মানে এই কোণটা হতে হবে 90। এই অতিভুজের উপর অঙ্কিত লম্ব, তাহলে ধরলাম এটা হচ্ছে ডি বিন্দু, তাহলে এই লম্ব হচ্ছে বিডি। এবার কি করছে, এই অতিভুজের উপর এই অঙ্কিত লম্ব নাকি এই সমকোণী ত্রিভুজটাকে দুইটা সদৃশ ত্রিভুজে ভাগ করবে, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নাকি সদৃশ, তাহলে আমরা এটা চেক করব। তার মানে এই থিওরি বলছে যে কোন সমকোণী ত্রিভুজ, আবার বলছে এই থিওরিটা কিন্তু শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত শীর্ষ, তাই এই অতিভুজের বিপরীত শীর্ষ, এটা সমকোণটাই তো অতিভুজের বিপরীত শীর্ষ। এখান থেকে কি করতে হবে, অতিভুজের উপর একটা লম্ব আঁকতে হবে। এই যে অতিভুজের উপর এই যে লম্ব আঁকলাম, এই লম্ব, এই অতিভুজের উপর অঙ্কিত লম্ব নাকি এই সমকোণী ত্রিভুজকে দুটো সদৃশ ত্রিভুজে ভাগ করবে, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নাকি সদৃশ হবে। তার মানে অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, মানে ত্রিভুজ এ বিডি, এই যে ত্রিভুজ এ বিডি, মানে এই অংশটা সদৃশ কার সদৃশ, ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিসিডি বা বিডিসি যাই বলেন, এই দুটো সদৃশ হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সদৃশ, সেই জিনিসটা আমরা চেক করে দেখব। সদৃশ হওয়ার শর্ত কি, এই ত্রিভুজের তিন কোণ এবং এই ত্রিভুজের তিন কোণ কি হবে, সমান হবে। আচ্ছা তাহলে দেখি সমান হয় কিনা। এবার আমাকে বলেন এই বাহুটা, এইটা যদি যেহেতু এরকম লম্ব, লম্ব হওয়া মানে এই কোণ 90 হওয়া, রাইট? রাইট, এই কোণ 90 হওয়া, এই কোণ 90, অবশ্যই 90, কেন, এটা তো এরকম লম্ব। আচ্ছা তাহলে এই কোণটা কি লম্ব, এটা 90 না? আচ্ছা এখন আমাকে বলেন এই কোণ 90, আচ্ছা এই কোণটা কত, আমি জানি না, এই কোণটা x ধরলাম, এই কোণটা x ধরলাম। ক্লিয়ার? এই কোণটা x ধরলাম। এখন আমাকে বলেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এইটা হলো 90। তাহলে আমরা কি জানি, তার মানে শুনেন এবার আসলে ঘটনাটা হচ্ছে এই দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। এই অবশ্যই মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজের বিপরীত শীর্ষ থেকে এর উপর যে লম্ব আঁকলাম, এতে যে দুইটা ত্রিভুজ সৃষ্টি হলো ওরা দুইজনও কিন্তু সমকোণী, ওরা দুইজনও কিন্তু সমকোণী। কেমনে সমকোণী, কেমনে সমকোণী, কেন, এই যে এরও এক একটা কোণ 90 ডিগ্রি, এও সমকোণী এও সমকোণী ত্রিভুজ। এখন প্রশ্ন হলো সমকোণী ত্রিভুজের এই এখানে বল এই কোণটা যদি 90 হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সূক্ষ্ম কোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক হয়। সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক, মানে এইটা যেহেতু 90, তাহলে এইটা আর এটা মিলে 90। কেন, তিন কোণের সমষ্টি 180, তাহলে এইটা যদি 90 হয়, তাহলে এই দুইটা মিলে 90 হলেই তো মোট 180 হবে, রাইট? তাহলে আমাকে বলেন এইটা যদি x হয়, তাহলে এটা নিশ্চয়ই 90 - x, শিওর 90 - x। কেন, এই দুইটা মিলে 90, কেন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক। তাহলে এটা এটা যদি সূক্ষ্মকোণ, তাহলে এটা x হয়, মানে এই দুইটা মিলে যোগফল 90 হবে। তাহলে একটা যদি x হয়, তাহলে দুইটা মিলে যেহেতু 90, তাহলে 90 থেকে এটা বাদ দিয়ে মানে এটা পাওয়া। ক্লিয়ার? আশা করি বুঝছেন। হ্যাঁ 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 ঠিক বলছেন। এখন আমাকে বলেন এই ত্রিভুজে আমি আসছি, এবার দেখেন প্লিজ, এবার হচ্ছে মূল মূল কনসেপ্ট। এবার এই ত্রিভুজে যদি আমরা আসি, তাহলে ঘটনাটা কি ঘটছে, এবার আমাকে বলেন যে এই কোণটা 90, সেই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা কোণ, এই কোণটা কত, 90 - x, তাহলে এইটা 90। এখন প্রশ্ন হলো যে আচ্ছা এখানে তাহলে কত হচ্ছে, এটা এই কোণটা কত হচ্ছে, এটা থিটা হলে এটা থিটা। আচ্ছা এটা থিটা, এটাকে থিটা আমরা কিভাবে ধরতে পারছি, একটু এক মিনিট আমাকে একটু জিনিসটাকে ক্লিয়ার করতে হচ্ছে। এটা 90 - থিটা। আচ্ছা এখন আমি যে জিনিসটা এখান থেকে আমাকে আর একটা ত্রিভুজ, আমার মূল ত্রিভুজ যেটা ছিল সেটা একটু আঁকাই নিতে হবে, না হলে জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি না। এটা হলো মূল সেই এবিসি ত্রিভুজ, মনোযোগ দেন, এটা হলো মূল সেই এবিসি ত্রিভুজ। এই যে মূল যে এবিসি ত্রিভুজ, যেটাকে আমরা এই যে এখান থেকে লম্ব এঁকে যেটাকে দুইটা ত্রিভুজে ভাগ করছি, এটা হলো জি 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 এটা হলো সেই মূল ত্রিভুজটা। এখন আমাকে বলেন তাহলে এই মূল ত্রিভুজটা এখানে এই যে এবিসি নাই,
এখানে তো সেই এবিসি ত্রিভুজটা, তাহলে এটা কি 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি, এখানে এটা কত এক্স, তাহলে এইটাই যদি সেই মূল ত্রিভুজ এবিসিটা হয়, তাহলে এটা যদি এক্স ধরা মানে এটা এক্স, এটা এক্স। না না 45 না, 45 না ভাইয়া, এটা এটা এরকম না। আমি বোঝাতে চাচ্ছি এইটাই তো, আমি বোঝাতে চাচ্ছি এই যে এইটা টানার পরে তো এটা হইছে, তাহলে এই জিনিসটা তো এই এবিসি ত্রিভুজটাই তো এই এবিসি ত্রিভুজটা, তাহলে এটা যদি 90 হয় তাহলে এই সি কোণ যদি এক্স হয়, সেই সি কোণ তো ভাইয়া এইটা। এবার আমাকে বলেন, আপনারাই বলবেন আমাকে প্লিজ, আপনারাই বলেন, এই সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ দ্বয় পরস্পরের পূরক, তাহলে এটা 90, তাহলে এই দুইটা মিলে 90, তার মানে 90, এটা হলো 90 মাইনাস এক্স, এটা 90 মাইনাস এক্স। কেন এটা 90 মাইনাস এক্স? কারণ এই দুইটা মিলে 90, তার মানে 90 থেকে যদি এটা বাদ দেই তাহলে এটা ক্লিয়ার, তাই না? তাহলে আবার বলেন এটা কোন কোণ, এটা তো এ কোণ, এ কোণ কি এখানে নাই? তার মানে এইটা 90 মাইনাস এক্স ভাইয়া, এটা 90 মাইনাস এক্স, অবশ্যই এটা 90 মাইনাস এক্স। কেন? এই এবিসি ত্রিভুজটাই তো এটা, তাহলে সি কোণটা এখানে এক্স, এখানে এক্স মানে এই সি কোণটা তো এক্স ছিল, এটা 90 মাইনাস এক্স, এটা 90 মাইনাস এক্স। এবার তাকান, এবার বলেন এই কোণটা তাহলে কত, এই কোণটা কত তাহলে বলেন তো? আমরা জানি তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মানে এই 90, এটাকে আমি যদি থিটা ধরি, এটা 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 এটা, তার মানে এই 90, এই কোণ 90, এই কোণ হলো প্লাস 90 মাইনাস এক্স প্লাস এটা কত জানি না, এটা ধরলাম আমরা হচ্ছে থিটা, ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি 180। এখন প্রশ্ন হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই কোণটা হচ্ছে এক্স। কেন এক্স? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি 90 হয় তাহলে এই দুইটা মিলে 90, তাহলে যেহেতু এটা 90 মাইনাস এক্স, তার মানে এটা এক্স ছিল বলেই তো এটা 90 মাইনাস এক্স। দেখেন এটা তিনটা কোণ, একটা 90, এখানে একটা 90, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, সে যেখানেই থাক, কোণ যেখানেই থাক, এটা 90 মাইনাস এক্স, এটা 90 মাইনাস এক্স, তাহলে এইটা তিন কোণ আর এটা তিন কোণ কি হয়ে গেল? সমান হয়ে গেল, সমান হয়ে গেল। যেহেতু সমান হয়ে গেল, তার মানে এই ত্রিভুজটা কি সদৃশ ত্রিভুজ। এই জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে কথা বলছি। তার মানে আমরা এটা বুঝলাম যে কোন একটা, হ্যাঁ জিএক্স, কোন একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত শীর্ষ থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব কি করে, এই সমকোণী ত্রিভুজটাকে দুইটা সদৃশ ত্রিভুজে বিভক্ত করে। ক্লিয়ার? দুইটা সদৃশ ত্রিভুজে বিভক্ত করে। আর যেহেতু সদৃশ ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে আমি কি করতে পারি? অনুপাতটা সমান লিখতে পারি। এখন মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে, এখন আমি বলছি সেটা হলো, এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ওরা দুইজন তো সদৃশ, মনে রাখবেন প্লিজ, ওরা দুইজন তো অবশ্যই সদৃশ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা দুইজন আবার এদের সাথে ইন্ডিভিজুয়ালি সদৃশ, মূল ত্রিভুজের সদৃশ। কেন? এই দেখেন এই ছোট ত্রিভুজের কোন তিনটাকে কি, একটা 90, একটা এক্স, একটা 90 মাইনাস এক্স, এই মূল ত্রিভুজের একটা 90, একটা এক্স, একটা 90 মাইনাস এক্স, এরও তিন কোণের সমান। তার মানে আমরা এখান থেকে আরেকটা কনসেপ্ট শিখলাম কি, কোন একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত শীর্ষ থেকে ত্রিভুজের উপর অঙ্কিত লম্ব সমকোণী ত্রিভুজটিকে দুইটা সদৃশ ত্রিভুজে ভাগ করে, এবং এই ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সদৃশ, আবার এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সদৃশ হয়। তাহলে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো, তারাও আবার ইন্ডিভিজুয়ালি মূল ত্রিভুজটার সদৃশ। এই যে চিত্রের সাথে ম্যাচ করে দেখেন, ঠিক আছে বিষয়টা? 90 ডিগ্রি কোন কোনটি কিভাবে, 90 ডিগ্রি কোন কোনটা কিভাবে নির্বাচন করব? এগুলো তো সমকোণী ত্রিভুজের ক্লাস, তো আপনি ক্লাস কি সবগুলো করছেন জোবাইদুল ভাইয়া? না ক্লাসে তো আমি সমকোণী কোন কোনটা 90 ডিগ্রি সেটা তো আমি সবই বলছি। না না সর্বসম না, সর্বসম না ভাই, সর্বসম না। সর্বসম কেমনে? এ দেখি তো সাইজ, দেখি তো ছোট, সর্বসম হতেও পারে নাও পারে। সর্বসম কখন হবে জানেন? সর্বসম হবে যখন সমকোণী আবার সমদ্বিবাহু হবে। এই একটা এক্স হলে, এটা এক্স হলে, এই তখন দুইটা সদৃশ হবে আবার সর্বসম হবে। কিন্তু এই বাহু আর এই বাহু তো সমান না। 90 ডিগ্রি কোণ, এই অতিভুজের বিপরীত বাহু হচ্ছে সমকোণ, এই যেটা অতিভুজের বিপরীত বাহুকে সমকোণ বলে। এগুলো সমকোণী ত্রিভুজের ক্লাসে ভালোভাবে বুঝাইছি, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন, কোন কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? এখন আমাদের এখান থেকে যে জিনিসটা জানতে হবে, একটা জিনিসই জানা লাগবে, সেটা হচ্ছে এই বিডি বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, এই বিডি বাহুর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আমাদের জানতে হবে, তাহলেই ক্লিয়ার। এবার দেখেন, অঙ্কিত বিডি বাহুর দৈর্ঘ্যটা আমাদের জানতে হবে। ক্লাস সবগুলো করবেন, ক্লাস সবগুলো না করলেই যে এখানে এসে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। জিওমেট্রি ক্লাস হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। এই যে ত্রিভুজ পড়ালাম না, সামনের দিন চতুর্ভুজ থেকে শুরু করে বহু, যা যেখানেই যাবো ত্রিভুজের অ্যাপ্লিকেশন আছে।
তখন আপনি না বুঝলে তখন তো প্রবলেম, আগেগুলো বুঝে আসতে হবে। দেখেন এবার এটা বিডি, এই যে অতিভুজের বিপরীত শীর্ষ থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই বিডি বের করতে হবে। বিডি কত, এই বিডির দৈর্ঘ্য কত? শর্টকাট পরে আগে বোঝেন, শর্টকাট তো করে দিব, আগে সূত্র বোঝেন। বিডি, তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা বিডি বের করব, তাহলে এটাকে এক্স কোণ ধরছি, তাহলে এটা কি 90, এটা তো 90, তাহলে এটা কত 90 মাইনাস এক্স, এবং আমি দেখাচ্ছিলাম যে এই কোণটাও কিন্তু কত 90 মাইনাস এক্স। ওই যে মূল ত্রিভুজ চিন্তা করেন, মূল ত্রিভুজ যদি এটা এক্স হয় তাহলে এটা 90 মাইনাস এক্স, তাহলে এটা এক্স। কি করে আসছিল আগের চিত্রে কিন্তু সবকিছু বোঝা যাচ্ছে, ঠিক আছে? জি, এখন দেখেন আমরা যদি ত্রিভুজ এ বি ডি আর এই ত্রিভুজ কি বলেন তো বি ডি সি এর সর্বসমতল সাদৃশ্যতা বিবেচনা করে এইটা আর এইটা, তাহলে আমরা বিডি বের করব। বিডি যেহেতু বের করব তাহলে বিডি কে অ্যাসোসিয়েট করতে হবে, মানে বিডি কে রাখতে হবে। তাহলে বিডি, এই বিডি বাহুটা কোন কোণের অপোজিটে আছে? এক্স কোণের অপোজিট বাহু বিডি। তাহলে আমার এক্স কোণের অপোজিট বাহু, তাহলে এই ত্রিভুজের এক্স কোণের অপোজিট বাহু নিতে হবে, অর্থাৎ এই বিডিসি ত্রিভুজের এক্স কোণের অপোজিট বাহু বিডি ডিভাইডেড বাই এই ত্রিভুজের এক্স কোণের অপোজিট বাহু হচ্ছে এডি, তাহলে এডি নিচে আসবে। এখন আমি মনোযোগ দেন, এখন যে কাজটা করব সেটা হলো এই যে এই কোণটা 90 না, এটা 90, তাহলে এখন দেখেন এখানে যদি আমি বলি এই 90 মাইনাস এক্স, এই কোণের অপোজিট বাহু কে? ডিসি। আর এখানে 90 মাইনাস এক্স, এই কোণের অপোজিট বাহু কে? বিডি। তাহলে আমরা এই ত্রিভুজেরটা কিন্তু উপরে লিখছি, এই বিডিটা কোন ত্রিভুজের? এই ত্রিভুজের কিন্তু, তাহলে এখানেও কিন্তু এই ত্রিভুজেরটা উপরে রাখবো, মানে 90 মাইনাস এক্স এর অপোজিট বাহু হচ্ছে ডিসি। আচ্ছা, আর এই 90 মাইনাস এক্স এর অপোজিট বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো বিডি। এবার আমরা যেহেতু বিডি বের করব তাহলে আর গুণ করে বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে এডি ইনটু সিডি দেন, এটা ডিসি না দিয়ে সিডি দেন, হ্যাঁ সিডি দেন ইনটু সিডি, এই হলো সূত্র। বিডি দৈর্ঘ্য বের করার সূত্র এটা, বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি ইনটু সিডি, এডি ইনটু সিডি, তাহলে বিডি বের করলে স্কয়ার এর রুট হবে, তাহলে বিডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এডি ইনটু সিডি, এই হলো সূত্র। হ্যাঁ, এটা মনে রাখবেন যে বিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইনটু সিডি। এখন প্রশ্ন কিভাবে মনে রাখবো দেখেন, এডি মানে এইটুক আর সিডি মানে এইটুক, তার মানে এই বিডি স্কয়ার মানে এটার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু এইটুক আর এইটুকের গুণফল, মানে অতিভুজের যে অংশটা, এই যে অতিভুজকে তো দুই ভাগে ভাগ করবে, এটা একটা অংশ এটা একটা অংশ। যদি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান হয় তাহলে তৃতীয় বাহুটি কি সমান হবে? না, তৃতীয় বাহু সমান হতে পারে না পারে, দুই বাহু সমান হলে তৃতীয় বাহু কেমন সমান হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে তখন। আচ্ছা, আবার বলছি দেখেন, তাহলে আমরা কি বললাম, এই 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 থিওরির ক্ষেত্রে যে সমকোণী অতিভুজের বিপরীত শীর্ষ থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সমকোণী ত্রিভুজকে দুইটা সদৃশ ত্রিভুজে ভাগ করে, এবং এই দুইটা ত্রিভুজ তো সদৃশ পরস্পরের অবশ্যই, এবং এই ছোট ছোট ত্রিভুজ দুইটা মূল ত্রিভুজের সদৃশ, ঠিক আছে? এবং এই কেসে আমাকে যেটা করতে হবে, এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা বের করার জন্য কি করতে হবে, এই খণ্ড যে দুইটা আছে, অতিভুজ তো দুই খণ্ড হবে, এটা লম্ব আকারে অতিভুজ দুই খণ্ড হবে না, এই খণ্ড আর এই খণ্ড গুণ করবেন, সেই গুণফল কি? এটা বর্গের সমান। এখন প্রশ্নটা কিভাবে আসতে পারে, বলো যে একটা সমকোণী ত্রিভুজের এই অতিভুজের বিপরীত শীর্ষ থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব বিডি, বললো এডির মান যদি 5, ধরেন এডির মান 5 না, বললো এডির মান 8, আর এই ডিসির মান যদি ধরেন বললো যে কত দিল 8 না দিয়ে এটা দিল 16, ঠিক আছে, এটা দিল 16 না দিয়ে এটা দিল হচ্ছে 2 আর এটা দিল হচ্ছে 16, বললো 2 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার হলে এই বিডি কত? তাহলে বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এই দুইটার স্কয়ার। আচ্ছা, এটা 16 না দিয়ে এটা 4 দেন, 4, এটা 2 আর এটা 4,
তাহলে বলবো যে এই তাহলে বিডি দৈর্ঘ্য কত, তাহলে আপনি লিখবেন বিডি স্কয়ার ইকুয়াল টু কি জানেন 4 ইনটু 16, 4 ইনটু 16, তাহলে বিডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 4 16 তে 64, 64 রুট কত 8, তাহলে বলবেন এটা 8 সেন্টিমিটার। ক্লিয়ার বিষয়টা? এই ধরনের প্রশ্ন কি আসতে পারে না, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার হলো। এইখান থেকে আমরা কি ত্রিভুজটা আজকের মতো এখানে সমাপ্ত করে দিলাম। ত্রিভুজ রিলেটেড পড়াগুলো পড়ে আমরা নেক্সট ক্লাসে, আজকে এখানে রাখছি, চতুর্ভুজের পড়া আজকে শুরু করলাম না, কারণ 5-10-20 মিনিটের জন্য, ঠিক আছে? আজকে একটু রিল্যাক্স নেই আমি, হ্যাঁ, কিছু মনে করেন না। আচ্ছা, তাহলে আমরা কি করব, নেক্সট দিন চতুর্ভুজ, এবং চতুর্ভুজের কিন্তু মেগা ক্লাস দিব। সামনের ক্লাসটা চতুর্ভুজের উপর মেগা ক্লাস, অর্থাৎ চতুর্ভুজ যতগুলো চতুর্ভুজ হয় সবগুলোর ব্যাখ্যা দিব, সবগুলোর সব উপপাদ্য একদিনে পড়া দিব, ঠিক আছে? সব উপপাদ্য একদিনে পড়া দিব, যাতে আপনারা জিনিসটাকে সুন্দর করে নোট করে নিতে পারেন। তারপর অঙ্ক, তারপর দিন হচ্ছে অঙ্ক করাবো। চতুর্ভুজ বহুভুজ এগুলো করালে আমাদের চতুর্ভুজের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে বৃত্ত পড়াবো, পড়ালে পরে আমাদের জ্যামিতি শেষ, ঘন জ্যামিতিটা থাকছে, হ্যাঁ। আচ্ছা, আর আপনারা মন খারাপ করেন না যারা 41 এর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের আমি তো বলছি যে ভাই আমি বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা সেট এগুলো আপনাদের পরীক্ষার আগেই, মানে আপনাদের মার্চ মাসের আগেই আমি কমপ্লিট করে দিব, ঠিক আছে? টানা ক্লাস নিব 7 দিন, আপনাদের জন্য প্রয়োজনীয়, সমস্যা নেই, টানা 7 দিন ক্লাস নিয়ে আমি শেষ করে দিব। কিন্তু মন খারাপ করেন না, আমার উপর কেউ মন খারাপ করেন না, বুঝছেন? কারণ আমি তো আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে একদম আমার বেস্ট সার্ভিসটা দেওয়ার। আমি যা জানি সব শেখাই দিচ্ছি ভাই, ভিতরে কিছু রাখছি না। কারণ আমি না পড়াতে, মানে কিছু রেখে দিলে আমার খারাপ লাগে, মানে কিছু রেখে দিলে আমার অপরাধ বোধ কাজ করে, যে আমি যেটা জানতাম আমি ওনাকে বললাম না, যদি এটা চলে আসে, এটা আমার ভেবেই খারাপ লাগে, বুঝছেন? ভালো থাকবেন সবাই, আজকের মধ্যে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।